এই গল্পটি সম্পূর্ণ প্রাপ্তবয়স্কদের জন্য। আমাদের চ্যানেলের ছোট্ট শ্রোতাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ আজকের গল্পটি তোমরা এড়িয়ে যাও। আচ্ছা, আপনারা সবাই জোনাকি দেখেছেন তো? ওই যে সন্ধ্যা হলেই টুনি বাল্বের মতন আলো জ্বালিয়ে যেই পোকাগুলো রাস্তায় বেরিয়ে পড়ে। তবে এখন আর শহরে খুব বেশি দেখা যায় না, গ্রাম অঞ্চলের দিকে প্রত্যেক দিনই দেখতে পাওয়া যায়। আপনারাও সবাই কখনো না কখনো দেখেছেন নিশ্চয়ই। রাতের আকাশে যেমন তারা জ্বলজ্বল করে, পৃথিবীর বুকে একই রকমভাবে জোনাকি জ্বলজ্বল করে। বেশ লাগে পোকাগুলোকে দেখতে, তাই না? ছোট বড় সবারই ভালো লাগে জোনাকি দেখতে। আর যদি ভালো নাও লাগে, খারাপ কারোর লাগে না, এটুকু নিঃসন্দেহে বলা যেতেই পারে। তবে আজকের গল্পটা শোনার পর আপনাদের জোনাকির প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যেতে পারে। জোনাকির ধারের কাছে ঘেঁষতেও অন্তত দুইবার ভাববেন। কেন? এখন বলবো না। আমাদের আজকের গল্প জোনাকি। গল্পটা শুনুন, আশা করছি উত্তরটা পেয়ে যাবেন। শুরু হচ্ছে আজকের বিশেষ গল্প জোনাকি। কি পৌঁছে গেছো? ঘণ্টাখানেক হলো একটা সিগারেট ধরালো রাহুল। কনুই দিয়ে হাতের রেলিংয়ের ওপর ভর দিয়ে তাকালো সামনের ঘন জঙ্গলটার দিকে। একটাও বাড়িঘর নেই, শুধু লম্বা লম্বা সব গাছ এবং তার ঘন ডালপালা ছড়িয়ে আছে। চাঁদের আলো সেই ডালপালা ভেদ করে ভিতরে প্রবেশ করার সাহস পায় না। তবে জঙ্গলটা কিন্তু একদম অন্ধকার নেই, আলো রয়েছে সেখানে। তবে জঙ্গলটা একেবারে ঝকঝকে আলোকিত করে তোলার মতো আলো নয়, টুনি লাইটের থেকেও সামান্য কম আলো। গোটা জঙ্গলের ভেতরে জ্বলছে নিভছে ছোট ছোট আলোগুলো। জোনাকি, অসংখ্য জোনাকি। আর কি, জঙ্গলটা এক ফোঁটাও বদলায়নি। জানো তো, আমি ছোটোবেলায় যে রকম দেখেছিলাম ঠিক সেই রকম রয়ে গিয়েছে। ওই রকম লম্বা লম্বা গাছ, বাতাস বইলে পাতা ঘষা খাওয়ার খসখসে শব্দ, একটা বুনো গন্ধ, অজানা পাখি পোকামাকড়ের ডাক। প্রায় 50 বিঘা জমি নিয়ে ছড়িয়ে আছে জঙ্গলটা। বড় বড় গাছ, ঘন ডালপালা। জঙ্গলের ভেতরে ঢুকলে আকাশ দেখতে পাওয়া যাবে না, এটুকু শিওর। এমনিতে কেউ ঢোকে না, সরকারি জায়গা, তার কাটা দিয়ে ঘেরা থাকে। তবুও চাইলেই তার কাটা পেরোনো যায়, কিন্তু কেউ তেমন ঢোকে না। ট্রাইবাল এলাকা হলে হয়তো ঢুকতো কাঠের খোঁজে। তবে এখানে যারা থাকে তাদের ওসব প্রয়োজন পড়ে না। ছোটবেলায় যখন আসতাম, সারাদিন ওই জঙ্গলের আশেপাশে খেলে বেড়াতাম আমি আর দেবা। জঙ্গলের ভেতরে ঢোকার পারমিশন ছিল না। কোথায় সাপ খোপ থাকবে, বাইরে থেকে দেখতাম জঙ্গলটাকে। কেন জানি না, একটা অদ্ভুত আনন্দ হতো, ভালো লাগতো। মাঝে মধ্যে ভয়ও হতো, মনে হতো এই বুঝি জঙ্গল থেকে কোনো ভূত বেরিয়ে আসবে। ভূত? কি যাতা সব বলছো? হ্যাঁ, বাড়ির সবাই আমাদেরকে তাই বলতো, যাতে আমরা জঙ্গলের ভেতরে না ঢুকি। সাপ খোপ দেখে তেমন খুব একটা ভয় পেতাম না তো, তাই ভূতের গল্প শোনা হতো আমাদের। বলা হতো জঙ্গলের ভেতরে নাকি একটা ডোবা মতো রয়েছে, সেখানেই নাকি ভূতেদের আড্ডা। তোমরাও একদিন সেই আড্ডায় সামিল হতে পারতে। চুমকির মুখে এই কথাটা শুনে রাহুলের বুকের ভেতরটা খালি হয়ে যায়। ভেতরে ভেতরে মুচড়ে থাকে, যেন সে কোনো উত্তর দেয় না, চুপ করে যায় হঠাৎ করে। কিন্তু তার এই নিস্তবতার ফাঁকে হাতে ধরে থাকা সিগারেটের মধ্যে থেকে আপনা আপনি ধোঁয়া বেরিয়ে কুণ্ডলীকৃতভাবে বাতাসে মিশতে থাকে। রাহুলের কিছুক্ষণের নিস্তবতায় চুমকিকে জানিয়ে দেয় যে সে কত বড় একটা ভুল করে ফেলেছে কথাখানা বলে। তোমরা অর্থাৎ রাহুল আর দেবা। কিন্তু এটা যে আর কখনো হবার নয়। চুমকি রাহুলের মুখে অনেকবার দেবার কথা শুনেছে, তাদের বিল্ডিং এর কথা শুনেছে,
আর এটাও শুনেছে যে দেবা এখন তার স্বাভাবিক নেই। বছর 5 আগে সে সম্পূর্ণভাবে মানসিক বিকারগ্রস্ত একজন ব্যক্তিতে পরিণত হয়েছে। তাকে এখন ঘরবন্দি করে রাখা হয়। মাঝে মধ্যে পরিস্থিতি বেসামাল হয়ে উঠলে বেঁধেও রাখা হয় তাকে। আর আগের মতো কিছুই নেই। রাহুলের সঙ্গে এখন আর দেবা আড্ডা দিতে পারবে না, জঙ্গলের আশেপাশে ঘুরতেও পারবে না। তাই ওদের কথাটা অনেকটা তাচ্ছিল্যের মতো শোনায়। কিন্তু চুমকি এমনটা বোঝাতে চায়নি একদমই। আই অ্যাম এক্সট্রিমলি সরি। আসলে আসলে আমি ওভাবে। আরে ঠিক আছে, আচ্ছা তোমার তো ডিনার হয়নি বোধহয়। বেশি রাত করো না, খেয়ে শুয়ে পড়ো। আমি এবার নিচে যাব, রাখছি, গুড নাইট। চুমকির উত্তরের অপেক্ষা না করেই ফোনটা কেটে দিল রাহুল। একটা দীর্ঘশ্বাস ছেড়ে আরও একটা সিগারেট ধরায়, পুনরায় তাকায় জঙ্গলটার দিকে। আর তাকানোর সঙ্গে সঙ্গে সে যেন চমকে ওঠে। জঙ্গলে ছেয়ে রয়েছে নিকষ কালো অন্ধকার। কোথায় গেল সেই টুনি লাইটের মতো আলোগুলো, জোনাকিগুলো? একটু আগেও তো সে দেখেছে গোটা জঙ্গলময়ে উড়ে বেড়াচ্ছিল জোনাকি, কিন্তু এখন একটাও নেই। মৃদুমন্দক বাতাসও আর বইছে না। ঝিঁঝি পোকার ডাকটাও কমতে কমতে একেবারে কমে গেছে। একটা দুমধরা অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয়েছে মুহূর্তের মধ্যে। গোটা প্রকৃতি জগৎকে যেন মন্ত্র বলে চুপ করিয়ে দিয়েছে কেউ বা কারা। অন্য কোনো ব্যক্তি বলে হয়তো বিষয়টা নিয়ে কিছুটা ভাবতো, কিন্তু ব্যাপারটাকে খুব একটা আমল দিল না রাহুল। প্রাকৃতিক তো কত লীলা খেলাই রয়েছে যা আমরা জানি না কিংবা চাক্ষুষ দেখিনি। এই ঘটনাকেও সেরকম কোনো একটা ঘটনা ভেবে সবেমাত্র ধরানো সিগারেটটার টান দিতে দিতে ঘরের দিকে পা বাড়ালো সে। ঠিক সেই সময় হঠাৎ করেই রাহুল খেয়াল করলো ওর বাঁ কাঁধে কিছু একটা জ্বলছে। সামান্য আলো ছড়িয়ে পড়ছে জিনিসটার মধ্যে থেকে, ঠিক যেন টুনি লাইট। আলোটা জোনাকির। দিনের আলো প্রায় ফুরিয়ে এসেছে। পাখিরা প্রায় সবাই বাসায় ফিরে এসেছে। প্রত্যেকটা বাড়ির গৃহবধূরা সন্ধ্যা প্রদীপ দেওয়ার জন্য তোড়জোড় করছে। তবুও দুটো বাচ্চা দৌড়াদৌড়ি করে খেলে বেড়াচ্ছে। ওদের দুজনের হাতে রয়েছে বড় বড় দুটো লাঠি। বাচ্চা দুটোর সামনে রয়েছে তার কাঁটা দিয়ে ঘেরা একটা মস্ত বড় জঙ্গল। জঙ্গলটার ভেতরে আকাশ ছোঁয়া সব গাছেরা ছড়িয়ে আছে। ওদের মধ্যে অনেকেরই গা বেয়ে ওপরে ওঠার চেষ্টা করছে লতা পাতার একাধিক দলেরা। গোড়ার দিকটায় বংশ বিস্তার করতে ব্যস্ত ঝোপঝাড়। জঙ্গলটার ভেতরে আর কিছু থাকুক চাই বা নাই থাকুক, অজস্র প্রজাপতি, সাপখোপ, পোকামাকড় যে রয়েছে তা নিঃসন্দেহে বলা যায়। আর সন্ধ্যা হলেই ওরা বের হয়ে শিকারে। ঠিক সেই কারণেই বাচ্চা দুটোর হাতে রয়েছে বড় বড় দুটো লাঠি। আর রান্নাঘর থেকে চুরি করে নিয়ে এসেছে দেশালাই। যদি খুব বেশি অন্ধকার হয়ে যায় তাহলে গায়ের সেন্ডো গেঞ্জিটা খুলে লাঠির ডগায় বেঁধে মশাল বানিয়ে নেবে ওরা অন্ধকার থেকে বাঁচার জন্য। আর বড়দের মুখে শুনেছে পোকামাকড়রা আগুন দেখে ভয় পায়, অর্থাৎ এক ঢিলে দুই নিশানা। ওরা দুজন এসে দাঁড়ালো জঙ্গলটার সামনে। ওরা স্থির করেই নিয়েছে আজকে জঙ্গলের ভিতরে ঢুকবে, ঢুকে দেখবে জঙ্গলের ভিতরে কি আছে। জঙ্গলের ভিতরে নিশ্চয়ই একটা পুরনো ভগ্ন প্রায় রাজপ্রাসাদ রয়েছে, যেখানে দুষ্টু পরী বন্দি করে রেখেছে ভালো পরীকে। আর বড় বড় সাদা ডানা দুটোই শিকল পরিয়ে রেখেছে দুষ্টু পরীর সৈনিকরা। ভালো পরীর খুব কষ্ট, সে যে অসহায়ভাবে অপেক্ষা করছে ওদের দুজনের। ভালো পরীকে বাঁচানোর দায়িত্ব ওদের দুজনের কাঁধেই রয়েছে। সাপখোপ দেখে ওরা ভয় পায় না। সাপখোপ দেখলেই লাঠি নিয়ে মাথায় আঘাত করবে, তাহলেই ভবলীলা সাঙ্গ হয়ে যাবে। দুষ্টু পরীকেও ওরা ভয় পায় না, ওর সৈনিকদের তো একেবারেই নয়। দুষ্টু পরীর সৈনিকদের এক ঘুষিতেই ধূলিসাৎ করে দেবে ওরা।
তার কাঁটার একটা জায়গায় ফুট দুয়েক ফাঁকা রয়েছে, কোনোভাবে ভেঙে গিয়েছিল কোনো সময়। 3 ফুটের বাচ্চা দুটো মাথা নিচু করে আরামসে ঢুকে পড়তে পারবে ভেতরে। একটা বড় করে শ্বাস নিয়ে বুক ফুলিয়ে লাঠি উঁচিয়ে দাঁড়ালো ওরা দুজন। একবার তাকালো একে অপরের দিকে, তারপর চোখের ইশারা করে ওপরে নিচে মাথা নাড়িয়ে তার কাটার নিচ দিয়ে ভেতরে ঢুকতে যাবে। ঠিক এমন সময় এই দেবা, ওই রাহুল, তোরা জঙ্গলের ভিতরে ঢুকছিস, জানিস না জঙ্গলের ভিতরে কি আছে? বাচ্চা দুটো চমকে পিছন ফেলল। ওদের চোখে মুখে প্রশ্ন। জঙ্গলের ভেতরে একটা মস্ত বড় ডোবা আছে, ওই ডোবার কাছে ভূত থাকে। ভূত? ভূত কথাটা শুনে বাচ্চা দুটোরই চোখ মুখ বিবর্ণ হয়ে উঠল, বুকে ধড়ফড়ানি শুরু হয়ে গেল। দুজনে একবার মুখ চাওয়াচাই করে জঙ্গলের দিকে তাকালো, আর তাকানো মাত্রই বুকের রক্ত জল হয়ে গেল ওদের। একটা সবুজ আলো এগিয়ে আসছে ওদের দিকে। ওটা কি ভূত না তো? সন্ধ্যা নামলে ভূতগুলো না গোটা জঙ্গলে ঘুরে বেড়ায়, আর কোনো সন্দেহ থাকতেই পারে না, ওটা ভূত, নিঃসন্দেহে ওটা ভূত। বাচ্চা দুটো আর সময় নষ্ট করল না, লাঠি ফাঁটি ফেলে সোজা বাড়ির দিকে দৌড়। ওরা সাপ খোপের সঙ্গে লড়ে যেতে পারে, দুষ্টু পরীর সঙ্গেও লড়ে যেতে পারে, সৈনিকদেরকে তো খুশিতে ধূলিসাৎ করে দিতে পারে, কিন্তু ভূত? ওরে বাবারে! আচমকা কিছুর একটা শব্দে ঘুমটা ভেঙে গেল রাহুলের। শব্দটা খুব চেনা, কিন্তু কিসের শব্দ? ঘুমের ঘোরে ঠাউর করে উঠতে পারলেন না রাহুল। সিলিংয়ের দিকে তাকিয়ে দেখল ফ্যানটা বন্ধ, ঘরে হালকা পাওয়ারের নাইট বাল্বটাও জ্বলছে না, লোডশেডিং। তবুও খুব একটা গরম লাগছে না রাহুলের। উপরের ঘরে থাকার ব্যবস্থা করা হয়েছে ওর জন্য। এই ঘরে দক্ষিণ দিকে একটা বেশ বড় জানালা রয়েছে। জানালাটা ঘুমানোর আগে খুলে দিয়েছিল রাহুল। সেখান থেকে একটা মৃদুমন্দ শীতল বাতাস ঘরের ভেতরে প্রবেশ করছে, এবং তার সঙ্গে প্রবেশ করছে চাঁদের আলো। ঠিক সেই কারণেই লোডশেডিং হলেও ঘরটাই নিকষ অন্ধকার ছেয়ে যায়নি। রাহুল একটা দীর্ঘশ্বাস ছেড়ে পুনরায় ঘুমানোর চেষ্টা করতে লাগলো। আজকের স্বপ্নের মাধ্যমে আবারও ছোটবেলায় ফিরে গিয়েছিল রাহুল, যখন চারপাশটা রঙিন ছিল, দিনগুলো আনন্দে মোড়া ছিল। দেবা তার সবচেয়ে কাছের বন্ধু ছিল। বড় হওয়ার সাথে সাথে দেবার সাথে দূরত্বটাও বাড়তে থাকে রাহুলের। আগের মতো দেখা সাক্ষাৎ হতো না, কথা হতো না, কোনো রাগারাগি নয়, কথা কাটাকাটিও নয়। দূরত্বের কারণটাই হলো ব্যস্ততা। সবাই সবার জীবন নিয়ে ব্যস্ত হয়ে উঠেছিল। সেই ফাঁক গলিয়ে মাথা চাড়া দিয়ে উঠেছিল একটা দূরত্বের পাঁচিল, যেই পাঁচিল কাছের কোনো মানুষকে দূরের মানুষে পরিণত করে দেয় ধীরে ধীরে। এমনকি দেবার এই রকম পরিস্থিতির কথা শুনেও সে আসেনি একটিবারের জন্য। কথা হয়েছে মাসির সঙ্গে, খোঁজ নিয়েছে অনেকবার, কিন্তু দেখা করতে আসেনি। কারণটা কি? কাজের চাপ নাকি অজুহাত? রাহুল এমনটা মনে করে না। রাহুলের মনে হয় দূরত্বের পাঁচিলটা এখনও একটা বৃহৎ আকার ধারণ করতে পারেনি। সে দেবাকে এই রকম পরিস্থিতিতে দেখতে পারবে না, সহ্য করতে পারবে না, তাই সে এতদিন দেখা করতে আসেনি। তবে কতদিন অপেক্ষা করবে? কতদিন আটকে রাখা সম্ভব নিজেকে? অবশেষে 5 বছর বাদে সে এসেছে দেবার সঙ্গে দেখা করতে। কিন্তু এটা কি সত্যি এই দেবা? এই দেবাকে চিনত রাহুল? সেই দেবাটা কোথায়? যেন হারিয়ে গেছে, তাকে এখন শুধু স্বপ্নেই খুঁজে পাওয়া যায়। খুব কষ্ট হয় রাহুলের। দেবার সঙ্গে কেন এমনটা হলো? ছেলেটা তো কারোর কখনো ক্ষতি করেনি, বরঞ্চ ওর মতো ছেলে আজকালকার দুনিয়ায় খুঁজে পাওয়া মুশকিল। এসব ভাবতে ভাবতে রাহুলের পুনরায় তন্দ্রা লেগে লেগে এসেছে। ঠিক সেই মুহূর্তে সে আবার শুনতে পেল শব্দটা, কিন্তু এইবার আর
বুঝতে ভুল হয়নি শব্দটা কিসের। শব্দটা নূপুরের। রাহুলের খটকা লাগলো। এই ঘরে নূপুরের শব্দ? কানের ভুল নয় তো? না না, ওই তো। আবার তাহলে কি মাসি প্রবেশ করেছে এই ঘরে? মাসি তো নূপুর পরে না। আর তাছাড়া ঘরের দরজা তো সে ভালো করে লক করেছিল ঘুমানোর আগে। কারোর ঢোকার তো কথা নয়, আবার নূপুরের শব্দ। এইবার শব্দটা আসলো দক্ষিণের খোলা জানালাটার কাছে থেকে, এবং তার সঙ্গে একটা গন্ধ, মিষ্টি একটা ফুলের গন্ধ। গন্ধটা খেলা করে বেড়াতে লাগলো সারা ঘরময়। রাহুলের মনে হলো গন্ধটা নাকের ভিতরে এসে যেন সুরসুরি দিতে শুরু করেছে তার। বুকের ভেতরটা ধড়াস করে উঠল রাহুলের। মনটা চঞ্চল হয়ে উঠতে শুরু করলো। পেটের মধ্যে প্রজাপতির আনাগোনা শুরু হয়েছে ইতিমধ্যেই। বুকের মধ্যে আনচান করছে, কিন্তু তবুও তো চোখ দুটো খুলতে সাহস পাচ্ছে না সে। ওভাবেই পড়ে রইল বিছানার উপরে। দেওয়ালে টাঙানো দেওয়াল ঘড়ির শব্দ জানান দিতে লাগলো সময় বয়েছে জলস্রোতের চেয়েও তীব্র গতিতে। এই মুহূর্তে ঠিক কোন অনুভূতিটা কাজ করছে কিংবা কাজ করা উচিত রাহুল জানে না। সে কি ভয় পাচ্ছে? কই না তো, ভয় তো নয়। ভয় পেলে তো শরীরের এমন অবস্থা হয় না। এই অনুভূতি তো অন্য কিছুর লক্ষণ। এই লক্ষণ তো কামের। তাহলে তাহলে এই সুবাসিনী কি ওকে কামুক করে তুলছে? ধীরে ধীরে ওর পুরুষত্বকে জাগিয়ে তুলছে? শুধু সুবাসনী তো নয়, নূপুরের শব্দও তাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে, আগুনে ঘি ঢালার মতন। চোখ মেলে না তাকালেও রাহুল অনুভব করতে পারছে ওই ঘরে সে ছাড়া অন্য একজন উপস্থিতি রয়েছে। আর যে রয়েছে সে একজন নারী। যে নারী কোনো সাধারণ নারী নয়, যার উপস্থিতি, যার সুবাস, যার নূপুরের শব্দ যে কোনো পুরুষের মনে কামের উদ্বেগ ঘটাতে সক্ষম। মন ব্যাকুল হয়ে উঠেছে সেই লাস্যময়ী নারীকে দেখার জন্য। কিন্তু ওর ভয় হয় চোখ মেললেই যদি ওই নারী হারিয়ে যায়। কিন্তু চোখ বুজেও যে আর থাকা যায় না। আর পালালো না রাহুল। চোখ বুজে পড়ে থাকতে ধীরে ধীরে চোখ মেলে দক্ষিণের জানালার দিকে চাইল রাহুল। আর চাওয়া মাত্রই বুকের ভেতরে কেউ যেন হাতুড়ি পেটাতে শুরু করলো। ওর পেটের ভেতরের প্রজাপতিরা এইবার ছুটোছুটি নয়, মারপিট করতে লাগলো। চোখের পাতা যেন পড়তে চায় না। ওর পুরুষত্ব যেন নিজের বাঁধ ভাঙার জন্য ব্যাকুল হয়ে উঠল। ঘোড়া যেন আজ লাগাম ছাড়া হওয়ার জন্য প্রস্তুত। দক্ষিণের জানালার নিকটে দাঁড়িয়ে রয়েছে সেই সুবাসিনী, কাম উদ্বেগকারী, লাস্যময়ী, অপরাজিতা নারী। চাঁদের আলোয় ভেসে যাচ্ছে তার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ। তার উন্মুক্ত কোমরের আহানকারী ভাঁজের ওপরে রূপালী আলোয় যেন পিছলে পিছলে যাচ্ছে। নিঝুম রজনীর বিরাজমান অন্ধকারের মধ্যেও তার গাত্রের উজ্জ্বলতম বর্ণ ফেটে বেরোচ্ছে। সূক্ষ্ম সাদা শাড়ি ব্যতীত আর কিছুমাত্র দিয়ে দেহ আবৃত নেই। সূক্ষ্ম আবরণটি এতটাই আলগা যে দেহমধ্য যৌবনটা আটকে রাখতে সে ব্যর্থ। প্রায় উন্মুক্ত স্তনের উস্কানি যেন বক্ষ আবহিত পাতলা সাদা কাপড়ের আস্তরণটাকেও বাদ মানছে না। চাঁদের আলোয় পাতলা শাড়ির নিচ থেকে স্তনযুগল প্রায় দৃশ্যমান। কোমর অবধি ঘন কালো কেশ। উন্মুক্ত ফর্সা পিঠের উপরে রয়েছে ছড়িয়ে রয়েছে কোটি দেশ পর্যন্ত উরুদেশ। সমগ্রতা জুড়ে উত্তপ্ত যৌবনের হাতছানি। তার ফর্সা মুখ, কাজল কালো টানা টানা দুই চোখের গভীরতায় হারিয়ে যেতে চাইবে না। তার গোলাপের পাপড়ির মতো চিকন ঠোঁট দুটোই নিজেকে ডুবিয়ে দিতে চাইবে না। হ্যাঁ, এই রকম পুরুষ বোধহয় এই গোটা ভুলোকে নেই।
এই অপরাজিতা যেন বহু প্রাচীনকাল ধরে এই জানলার করাত ধরে অব্যক্ত কামকে ছড়িয়ে দিচ্ছে। এই মাধবী রাতে রাহুলের সঙ্গে চোখাচোখি হওয়া মাত্র সেই নারীর ঠোঁট খেলে গেল একটা আহানসূচক হাসি। রাহুলের বুকের ভেতরে একটা উত্তাল ঢেউ আছড়ে পড়ছে যেন। সে আর পারল না নিজেকে আটকে রাখতে, গা ভাসিয়ে দিল সেই ঢেউয়ে। এই রকম একটি মায়াবী নিশীতে একজন নারীর আহ্বানে কোন পুরুষ সাড়া না দিয়ে থাকতে পারে? রাহুল মেয়েটির দিকে এগিয়ে যেতেই সে জানালার দিকে ঘুরে তাকালো। তার খিলখিলে হাসি, এই হাসি নির্জন নিশীতে ছড়িয়ে পড়ল অনেক দূর অবধি। রাহুল একটু ইতস্তত করল ঠিকই, তবে পরক্ষণে সেই অপরাজিতার হাসি তাকে বাধ্য করল এই মহাবিশ্বের সবচেয়ে আদিমতম খেলায় মেতে উঠতে। রাহুল পিছন থেকেই কোমর জাপটে ধরল সুভাষিনীর, তাকে টেনে নিল নিজের কাছে। তার ঘাড়ে, কাঁধে, গলায় গুঁজে দিল নিজের ঠোঁট নাক। রাহুলের আদিমতায় সুভাষিনীর বুকের উপরের কাপড়টা ইতিমধ্যেই সরে গেছে। রাহুলের অবাধ্য দুই হাত কোমরের ভাঁজ এবং নাভির উপর ইতিউতি ঘুরে বেড়ানোর পর এইবার ধীরে ধীরে উপরের স্তন যুগলের দিকে উঠতে আরম্ভ করল। রাহুলের হাত দুটো তার স্তন স্পর্শ করবে ঠিক সেই চূড়ান্ত মুহূর্তে কামিনী এক ঝটকায় ঘুরে গেল রাহুলের দিকে। ওর ঠোঁটে ডুবিয়ে দিল নিজের গোলাপের পাপড়ির ন্যায় চিকন ঠোঁটগুলো। রাহুলের ঘাড় জড়িয়ে আচমকা ওর কোলে উঠে পড়ল সে। আচমকা সেই ভার সামলাতে না পেরে রাহুল দু এক পা পিছনের দিকে সরে গেল ঠিকই, তবুও শেষ রক্ষাটা হলো না। খাটের ওপরে ধপাস করে পড়ে গেল সে। তবে তাতেও কামিনীর কোনো ভূক্ষেপ নেই। সে ওভাবেই ডুবিয়ে রাখল তার নিজের ঠোঁট রাহুলের ঠোঁটের মধ্যে। রাহুলের অবাধ্য হাত দুটো খেলা করে বেড়াতে লাগলো কামিনীর খোলা পিঠে। আদিমতম খেলায় উন্মত্তকায় কামিনীর সূক্ষ্ম সাদা শাড়িটা লুটিয়ে পড়ল বিছানার মধ্যে। নিজের পুরুষালী শক্ত হাত দিয়ে কামিনীকে জড়িয়ে ধরল রাহুল। তারপর কামিনীকে বিছানার উপরে ফেলে নিজে চড়ে বসল তার উপরে। এইবার আদিমতম খেলার চূড়ান্ত মুহূর্ত উপস্থিত। কিন্তু ঠিক সেই মুহূর্তে রাহুলের চোখের সামনে ভেসে উঠল চুমকির হাসি হাসি মুখখানা, দমকা বাতাসে মুখের ওপরে ছড়িয়ে পড়া চুলগুলো সরানোর মুহূর্ত। ছোট ছোট বিষয়ে বাচ্চা মেয়ের মতো গাল ফোলানো, সে ফোন না তুললে বাড়িতে এসে মায়ের কাছে নালিশ জানানো, গঙ্গার ঘাটে ঘন্টার পর ঘন্টা ওর কোনোই ঝপাটে ধরে বসে থাকা, না বললেও ওর মনের কথা সব মায়ের মতো বুঝে যাওয়া, অকারণে চিন্তা করা, ফাঁকা বাড়িতে নির্জন নিশীতে আদরের পর তার খোলা পিঠে নখ দিয়ে আলতো করে ছবি আঁকা। রাহুলের দম বন্ধ হয়ে আসলো, গা পাকিয়ে আসলো। সে শিগগির খাট থেকে নেমে পড়ল। দক্ষিণের জানালার সামনে গিয়ে দাঁড়ালো সে। জানালা দিয়ে মুখ বার করে হড়হড় করে বমি করে হাঁপাতে লাগলো। এটা এটা রাহুল, কি করতে যাচ্ছিস? এত বড় একটা ভুল সে কিভাবে করার কথা ভাবতে পারে? ছি 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 ছি, এ কোন নেশা চড়ে গিয়েছিল ওর উপরে? নিজের উপরেই ঘেন্না হতে লাগলো ওর। মাথার চুল খামচে ধরে মেঝের উপরেই বসে পড়ল রাহুল। এই অপরাজিতা নারীর দেহের টানে চুমকিকে কিভাবে ভুলে যেতে পারে সে? এসবই ভাবতে লাগলো রাহুল। আর ঠিক তখনই লাগলো খটকাটা। অপরাজিতা নারী, সে যদি অপরাজিতা হয় তাহলে বাড়ির ভিতরে ঢুকতে দিল কে? আর সবথেকে বড় কথা, বাড়িতে যদি ঢুকেও থাকে তাহলে ঘরের মধ্যে ঢুকলো কিভাবে? ছিটকনিটা তো রাহুল লাগিয়ে ঘুমিয়েছিল, স্পষ্ট মনে আছে ওর। তাহলে তাহলে এখন যেই নারী খাটের উপরে শুয়ে রয়েছে সেটাকে
কোত্থেকেই বা আসলো এই ঘরে? ওর সঙ্গে যৌনতায় লিপ্তই বা কেন হতে চাইল? মতলব কি? রাহুলের এইবার ভয় হলো। সে এক ঝটকায় মাথা তুলে তাকালো খাটের দিকে, কিন্তু কই, খাটের উপরে তো কোনো লাস্যময়ী নারী নেই। কোথায় সেই কাম উদ্বেগকারী মিষ্টি গন্ধটা? কোথায় বা বিছানার উপরে এলোমেলো হয়ে লুটিয়ে থাকা তার সাদা শাড়িখানা? বিছানার চাদরও তো একদম এলোমেলো হয়নি। কিন্তু কিন্তু তা তো হওয়ার কথা নয়। এতক্ষণ ধরে বিছানার উপরে ধস্তাধস্তি চলার পর বিছানার চাদর একই অবস্থায়। রাহুলের শিরদাঁড়া কেঁপে উঠল, গায়ের লোম খাড়া হয়ে উঠল। কি হলো তাহলে এতক্ষণ? কার সঙ্গে আদিমতম খেলার উন্মুক্ত হয়ে উঠেছিল সে? তাহলে তাহলে কি পুরোটাই স্বপ্ন ছিল? সারাদিন জার্নিং করে এসেছে, সেই জন্যই কি এরকম স্বপ্ন? তাহলে বমি পেল কেন? এটাও কি ওই জার্নিংয়ের ফল? হ্যাঁ, তাই হবে হয়তো। হয়তো গ্যাস হয়ে গিয়েছিল। উঠে দাঁড়ালো রাহুল। শরীরটা কেমন যেন অস্বস্তি করছে ওর। কারেন্টও তো নেই। সিলিংয়ের দিকে তাকিয়ে আবারও অবাক হতে হলো ওকে। কই, কারেন্ট তো আছে। রাহুল নিজের মনেই হেসে উঠল, তবে খেয়াল করল না দক্ষিণ দিকের জানালা দিয়ে একটা ছোট্ট সনসেটে জোনাকি পোকা আলো ছড়াতে ছড়াতে বাইরে উঠতে উঠতে বেরিয়ে গেল। স্বপ্নে লোডশেডিং ছিল বলে কি বাস্তবে হতে পারে? এতটা জার্নি করে মাথা পুরো গেছে। টেবিলের ওপরে রাখা জলের বোতলটা নিয়ে 2 ঢোক জল খেলো সে। তারপর ক্লান্ত শরীরটা এগিয়ে দিল বিছানায়। চুমকির জন্য এখনও খারাপ লাগছে ওর। বুকের ভেতরটা প্রতিনিয়ত কষ্ট চাগাড় দিয়ে উঠছে। ফোনটা হাতে তুলে নিল সে। এখন কি একটা ফোন করবে চুমকিকে? না, ঘুমোচ্ছে হয়তো। মোবাইলের গ্যালারি থেকে চুমকির একটা ছবি বার করে কিছুক্ষণ দেখে। ফোনটা বুকের ওপরে রেখে চোখ দুটো বুঝল সে। আর ঠিক সেই মুহূর্তে রাহুল, এই রাহুল, রাহুল রে! মাসির চিৎকার আর দরজা ধাক্কানোর শব্দে ফটাস করে বিছানার উপরে উঠে বসল সে। রাহুল, এই রাহুল! ধড়াস করে উঠল রাহুলের বুকের ভেতরটা। ঘড়িতে রাত 2টো। এই সময় মাসি এভাবে ডাকছে কেন? কি হলো? রাহুল দ্রুত বিছানা থেকে নেমে ঘরের দরজাটা খুলে দিল। দরজাটা খুলতেই ভীত সন্ত্রস্ত মাসির মুখখানা চোখে পড়ল ওর। কি হয়েছে সেটা জিজ্ঞাসা করার আগেই পাশের ঘর থেকে একটা নারকীয় চিৎকার ভেসে আসলো। মাসির মুখের দিকে একবার চাইল রাহুল, তারপর ধীরে ধীরে এগিয়ে গেল পাশের ঘরের দিকে। এই 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 ভেঙেছে ভেঙেছে, গম ভেঙেছে। রাহুল একটা ঢোক গেল। ভুরু দুটো কুঁচকে উঠল ওর। এসব কাকে বলছে দেবা? শোন 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 শোন, দরকার আছে, দরজার আছে। কানপত 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 কানপত, দরজার কাছে দরজার কাছে। রাহুল পিছন ফিরে তাকালো ওর মাসির দিকে। ওর চোখে হাজারটা প্রশ্ন। মায়ের দিকে তাকাচ্ছিস কেন? মায়ের দিকে? তোকে ডাকছিলি শালা, তোকে ডাকছি। এদিকে আয়, এদিকে আয়, আয় আয় আয়, শীঘ্রই আয়। ধর 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 ধর, ছাঙ্গালার কানপাত কানপাত কানপাত, দরজায় ধর ধর। এইসব কথা চুরি বলতে নেই রে রাহুল, কিছুই বুঝতে পারছিস না রে। দেবা তাকে ডাকছে। কি বল? দেবা তাকে ডাকছে? কি বলতে চায় সে? সে যে মাসির দিকে তাকাচ্ছিল সেটাই বা দেবা দেখল কিভাবে? দরজায় কি কোনো ফুটো আছে? কই না তো।
তাহলে? এই পোড়া মুখু, শুনতে শুনতে পাচ্ছিস না? আয়, কি ভাবছিস? হ্যাঁ, আয় আয় আয়, জলদি আয়, জলদি আয়। রাহুল এগিয়ে যায়, কান পাতে দরজায়। জোনাকি, এসছিস না? জোনাকি, 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 ওই যে মজুমদার, মজুমদার, জোনাকি মজুমদার, জোনাকি মজুমদার। রাহুল কোনো উত্তর দেয় না, দাঁড়িয়ে থাকে ওভাবে। আবার আসবে, আসবে, আবার আসবে। কি হয়েছে? জোনাকি মজুমদার, জোনাকি মজুমদার, মজুমদার। রাহুল দরজা থেকে সরে আসে, মাসির সামনে এসে দাঁড়ায়। মাসি, ও কি প্রায় এরকম করে? আর এই জোনাকি মজুমদারটা কে? এই শালা, এই তুই চিনিস না? চিনিস না জোনাকি মজুমদারকে? চিনিস না? দেবা ঘরের ভেতর থেকে গর্জে ওঠে। প্রতিমা দেবী ভয়ে দেওয়ালের সঙ্গে সেটিয়ে যান। কি হলো মাসি, উত্তর দাও। দেবা কি প্রায় এই রকম করে? আর এই জোনাকি মজুমদারটা কে? হ্যাঁ, ও মাঝে মধ্যে এরকম করে। তবে তবে কি হলো? আসবে, আসবে, জোনাকি আসবে। আবার দেবার কণ্ঠ শুনতে পাওয়া যায়। প্রতিমা দেবীর মুখ একদম ফ্যাকাশে হয়ে আসে, হাত পা থরথর করে কাঁপতে শুরু করে। মাসি, জোনাকি মজুমদার কি সত্যি সত্যি এসেছিল? রাহুলের দুই হাত খামচে ধরে প্রতিমা দেবী। ওনার ফ্যাকাশে হয়ে আসা মুখমণ্ডলের মধ্যে চোখ দুটো রক্তের মতো টকটকে লাল হয়ে উঠছে। রাহুলের ভয় হলো, জোনাকি মজুমদার, তোমরা কি দুজন কি বলছো? আমি তো কিছুই। ডিসেম্বরের সেই সময়টাতে এমনিতেই জাঁকিয়ে ঠান্ডা পড়েছে, তার উপরে আবার দেবার বাড়িটা মফস্বলের এমন একটা জায়গায়, সেখান থেকে একটা মস্ত বড় জঙ্গল শুরু হয়েছে। আশেপাশে বাড়িঘর কম। দেবার বাড়ির পরে তাও 50 মিটার কোনো বাড়ি নেই। তাই ঠান্ডাটা যেন অতিমাত্রায় নিজের থাবা বসাতে চাইবে, এটাই তো স্বাভাবিক। তবে দেবার সমস্যা হয় না অতটা। এই ঠান্ডাটা যে এক প্রকার উপভোগী করে। তবে কলকাতাতে ততটা মাত্রায় শীত পড়ে না। গোটা সপ্তাহ তো সে ওখানেই থাকে চাকরির সূত্রে। শুক্রবার রাত্রে বাড়ি ফেরে, শনিবার রবিবার বাড়িতে থাকে, তারপর সোমবার সকালে আবার চলে যায়। কলকাতায় প্রত্যেক সপ্তাহে জার্নিং করে যেতে হয় তাকে। জার্নিং করে যেতে আসতে একটু সমস্যা হয় ঠিকই, তবুও দেবাকে আসতেই হয়, কারণ তার মা এখানে থাকেন। ওর বাবা মারা গেছেন সেই কোন ছোটবেলায়, তখন ওরা কলকাতাতেই থাকতো। তবে তারপরে প্রতিমা দেবীর বদলিটা হয়। এখানকার একমাত্র গার্লস স্কুলের হেডমিস্ট্রেস হিসেবে যোগ দেন তিনি। তারপর এখানেই একটা বাড়ি বানান। একা হাতে চাকরি সামলাচ্ছেন এবং ছেলেকে বড় করে তুলছেন প্রতিমা দেবী। এখন দেবা চাইলে তার মাকে তার সঙ্গে কলকাতাতে নিয়ে চলে যেতে পারে। তবে এটা কি উচিত হবে? তার সঙ্গে চাকরিটা তার কাছে এমন একটা প্যাশন, ইমোশন। যখন তার কাছে কিছুই ছিল না, তখন তার কাছে এই চাকরিটা ছিল। তাই আর দেবা ঘাটায় না তার মাকে। যা যেভাবে চলছে চলুক, একটু জার্নিং না হয় হলো। কিন্তু তাতে কি, দেবার ঘরটা উপরে, সেই ঘরের দক্ষিণ দিকে একটা জানালা রয়েছে। সেই জানালা দিয়ে হনহনিয়ে বাতাস প্রবেশ করছিল ঘরের ভেতরে। সে সবে খাওয়া দাওয়া সেরে বিছানায় লেপের নিচে ঢুকেছিল আজকে। একটু তাড়াতাড়ি ঘুমোবে সে, কারণ কালকে সোমবার, ভোর ভোর উঠতে হবে, ট্রেন ধরতে হবে। সে একটু বিরক্তির সঙ্গেই উঠে পড়ল জানলাটা বন্ধ করার জন্য।
কিন্তু সে জানলাটা বন্ধ করতে পারল না। একটা গন্ধ, মিষ্টি একটা ফুলের গন্ধ। গন্ধটা একেবারে দেবার মস্তিষ্ক অবধি প্রবেশ করে গেছে। সেই গন্ধের উৎস খোঁজার জন্য জানলাটা দিয়ে বাইরের দিকে তাকাতেই ওর দৃষ্টি পড়ল নিচে, আর দৃষ্টিটা পড়তেই ও থমকে দাঁড়িয়ে পড়ল। জ্যোৎস্না রাত, চারদিকে রূপালি আলোয় ছড়িয়ে পড়েছে, আর তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে একজন নারী। গায়ের রং একেবারে ধপধপে ফর্সা, ধপধপে ফর্সা। এই ঠান্ডার মধ্যেও পরনে শুধুমাত্র একটা পাতলা ফিনফিনে সাদা রঙের শাড়ি। কোনো রকম অন্তর্বাস না থাকার ফলে চাঁদের আলোয় তার যৌবন ফেটে বেরোচ্ছে। চোখে মুখে একটা আলাদা রকমের উজ্জ্বলতা কোমর অবধি। খোলা চুলগুলো মৃদু বাতাসে ইতি। তবে সবচেয়ে বড় কথা, তার দৃষ্টি দেবার দিকেই স্থির। সেই মিষ্টি গন্ধের তেজটার মতো দেবার হৃদস্পন্দনটাও বেড়ে উঠছে প্রায় 1000 গুণ। গায়ের প্রত্যেকটা লোম খাড়া হয়ে উঠেছে। মেয়েটার দৃষ্টির মধ্যে একটা মাদকতা রয়েছে, যেই মাদকতায় দেবা নেশাতুর হয়ে উঠেছে। মনের মধ্যে জাগান দিয়ে উঠছে কামের বাসনা, সেই নারীকে নিজের কাছে টেনে নেওয়ার লোভ। কিন্তু হঠাৎই সেই নারী দৌড়াতে শুরু করলো, হরিণের মতন দৌড়। ফর্সা উন্মুক্ত পিঠের উপরে খোলা চুলগুলো দুলতে থাকলো। দেবা দেখল মেয়েটা দৌড়াতে দৌড়াতে জঙ্গলের সেই ভাঙা তার কাটার জায়গাটার দিকেই চলছে। সে তার নিজেকে আটকে রাখতে পারল না। গায়ে একটা শাল জড়িয়ে নিজের ঘরে দরজা খুলে পা টিপে টিপে সিঁড়ি দিয়ে নেমে বাইরের দিকে বেরিয়ে আসলো। প্রতিমা দেবীর ঘুমটা খুব গাঢ়, তাই সমস্যা নেই। দেবা ছুটে গেল সেদিকটায়। দেখল সেই মেয়েটি ইতিমধ্যেই তার কাটা পেরিয়ে জঙ্গলের ভেতরে প্রবেশ করে গেছে খানিকটা। দেবা হাঁক ছাড়ল, জঙ্গলের মধ্যে কোথায় যাও? রাতে জঙ্গলে যাওয়া রিস্ক আছে, বেরিয়ে এসো। মেয়েটি দাঁড়িয়ে পড়ল, পিছন ফিরে চাইল দেবার দিকে। ঠোঁটে আহান সুযোগ হাসি। দেবা একটা ঢোক গিলে পায়ে পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ালো তার কাটার সামনে। তুমি কে বলো তো? আবার এত রাতে এখানে কি করছো? আর জঙ্গলের মধ্যে? দিনের বেলা তো কেউ যায় না, আর তুমি রাতে? এ কি, তুমি হাসছো যে বড়? তোমার কথা শুনে। আমার কথা শুনে? কই, হাসির তো কোনো কথা বলিনি আমি। আমি বললাম জঙ্গলের ভেতরে রাতে যাওয়া বিপজ্জনক ব্যাপার। বিপদ আমার। আমি জঙ্গলের ভেতরে থাকি। জঙ্গলের ভেতরে মানে? তুমি কি বলো তো? আর জঙ্গলের ভেতরে থাকো কেন? তুমি এখানে থাকো কেন? আমার বাড়ি এখানেই, তাই আমি এখানেই থাকি। ঠিক তেমনি আমার বাড়ি এই জঙ্গলের ভেতরে। জঙ্গলের মাঝখানে একটা ডোবা রয়েছে, সেই ডোবার কাছে আমার বাড়ি। ডোবা? জঙ্গলের মাঝখানে? সত্যি? তার মানে সত্যি সত্যি একটা ডোবা আছে জঙ্গলের মাঝখানে? ছোটবেলায় সবাই বলতো ওখানে নাকি ভূত থাকে, ভূতে বিশ্বাস করে। এই তুমি ভূতে বিশ্বাস করো? এসব আবার হয় নাকি? চলে এসো আমার সঙ্গে। কোথায় যাব? কোথায় আবার? আমার বাড়িতে। কেন? সেটা কি আমি বলবো নাকি? বোকা কোথাকার। কথাটা বলেই মেয়েটি আর দাঁড়ালো না, আবার হরিণীর মতন দৌড়াতে শুরু করলো জঙ্গলের দিকে। দেবা একটা ঢোক গিলল, বাড়ির দিকে পিছন ঘুরে চাইলো একবার, কিন্তু পরক্ষণে তার কাঁটার ফাঁক গলিয়ে সে নিজেও ঢুকে পড়ল জঙ্গলের ভেতরে। এই আহানে সাড়া না দিয়ে থাকা যায়? এই শোনো, দাঁড়াও, আমি আসছি। দেবা দৌড়াতে শুরু করলো মেয়েটির পিছন পিছন। এই নিবিড় অরণ্যের গাছগুলিতে হাত পা কেটে যেতে লাগলো, তবুও সে থামল না, কারণ সেদিকে দেবার কোনো ভ্রুক্ষেপ নেই। ও
ওকে যেন নেশায় পেয়েছে। এই অপরাজিতাকে কাছে টেনে নেওয়ার একটা পৈশাচিক নেশা। এই নির্জন রাতের জঙ্গলের মধ্যে মহাবিশ্বের আদিমতম খেলায় লিপ্ত হওয়ার নেশা। কিন্তু এই অপরাজিতার সঙ্গে দৌড়ে পেরে উঠছে না দেবা। অপরাজিতা হরিণীর ন্যায় গাছগাছালির মধ্যে দিয়ে কি অনায়াসে ছুটে চলেছে। দেবা অনেকটা পিছিয়ে পড়েছে তার থেকে, তবুও হাল ছাড়লে চলবে না। তাই কোনো মতে তাকে অনুসরণ করতে করতে দৌড়ায় সে। প্রায় 10 মিনিট কেটে গেল এভাবেই। তারপর হঠাৎই দেবা লক্ষ্য করল আশেপাশের গাছগাছালিগুলো কমে এসছে। এই ঠান্ডাতেও চারদিকে উঠছে জোনাকি। অপরাজিতা আরও কিছু দৌড়ে গিয়ে দাঁড়িয়ে পড়ল। দেবা দাঁড়িয়ে পড়ল। সে হাঁপাতে হাঁপাতে চারদিকে তাকিয়ে দেখল জঙ্গলটা শেষ। অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে রয়েছে ফাঁকা জমি। ঠিক জঙ্গলের মাঝখানে এসে উপস্থিত হয়েছে ওরা। কিছুটা দূরে একটা ডোবা। সেই ডোবার আশেপাশ থেকে বেরিয়ে আসছে লক্ষ লক্ষ জোনাকি। ডোবার পাশে একটা কুঁড়ে ঘর, সেখানেই বোধহয় থাকে এই অপরাজিতা। দেবা আর পালালো না। এতক্ষণ দৌড়ে ওর দম প্রায় বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। নরম ঘাসের ওপরে দুই দিকে দুটো পা ছড়িয়ে চোখ বন্ধ করে ধপাস করে শুয়ে পড়ল সে। চোখ বন্ধ করে থাকলো কিছুক্ষণ, কিন্তু তারপর যখন চোখটা খুলল, দেবা মুগ্ধ হয়ে গেল। এখান থেকে আকাশটা অনেক বড় দেখাচ্ছে। জ্যোৎস্না রাতের আকাশে গিজগিজ করছে অসংখ্য তারা। আর নিচেও যেন সেই তারাগুলোই অংশ হিসাবে নেমে আসছে জোনাকির দল। সে অপরাজিতা আচমকা দেবার বুকে মাথা রেখে শুয়ে পড়ল। এটার জন্য দেবা একেবারেই প্রস্তুত ছিল না। ওর বুকের ধড়ফড়ানি হঠাৎ করেই বেড়ে উঠল। হাত পা প্রায় অবশ হয়ে যাওয়ার জোগাড়। এই এতদিনের জীবনে প্রথম কোনো নারীর একটা নিকটে এসেছে সে। দূরে একজন নারী নিজ থেকে এসেছে ওর কাছে। ভয় লাগছে। ভয়? না না, ভয় কেন লাগবে? দেবা লক্ষ্য করল সেই মিষ্টি ফুলের গন্ধটা আসছে মেয়েটার চুলের মধ্য থেকে। পেটের মধ্যে আবার প্রজাপতিরা হুড়োপাটা করতে শুরু করলো ওর। তুমি এখানে একাই থাকো নাকি আরও কেউ? কেন? আমাকে পছন্দ হচ্ছে না তোমার? অন্য কাউকে লাগবে? না না, আমি তা বলতে চাইনি আসলে। আমাকে পছন্দ হে কি না? হ্যাঁ, পছন্দ। মেয়েটি আবার নিজের স্বভাবত ভঙ্গিতে দেবাকে চমকে দিয়ে আচমকা ওর বুকের ওপরে উঠে বসল। ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি। আমাকে যখন পছন্দ, তাহলে আবার অন্য কাউকে খোঁজ কেন? না না না, মানে। দেবাকে আর নিজের কথা শেষ করতে দিল না সেই অপরাজিতা। নিজের ঠোঁট দুটো গুঁজে দিল দেবার ঠোঁটের মধ্যে। দেবা আর পারল না নিজেকে সামলে রাখতে। ওর পুরুষত্ব জেগে উঠল। দুই হাত দিয়ে জাপটে ধরল তাকে। তারপর তাকে বুকের ওপর থেকে নামিয়ে নরম ঘাসের ওপরে ফেলে শুরু হলো মহাবিশ্বের সবচেয়ে আদিমতম খেলায়। দুজনেরই বস্ত্র ছড়িয়ে পড়ল খোলা মাঠের এদিকে ওদিকে। দুই হাত দিয়ে জাপটে ধরল তাকে। তারপর তাকে বুকের ওপর থেকে নামিয়ে নরম ঘাসের উপরে ফেলে শুরু হলো মহাবিশ্বের সবচেয়ে আদিমতম খেলায়। আগামী কিছু মুহূর্ত ধরে দুজনের মধ্যে চলল যৌনতার উন্মত্ততা, ধস্তাধস্তি। জঙ্গলের মধ্যে থেকে শিয়ালের দল জোরে জোরে চিৎকার করতে শুরু করলো, ঠিক যেন তৃপ্তির উল্লাস। মিলনের পর দুজনের উত্তপ্ত দেহ যখন শিথিল হয়ে আসলো, তখন আবারও হাঁপাতে হাঁপাতে দেবা জিজ্ঞাসা করল, তোমার নামটা কিন্তু এখনো বললে না আমায়? আমার নাম জোনাকি, জোনাকি মজুমদার। ধীরে ধীরে চারদিকে একটা ধোঁয়া ছড়িয়ে যেতে শুরু করলো। দেবার যেন ঘুমে চোখ দুটো জড়িয়ে আসতে লাগলো।
সব কিছু আবছা হয়ে আসতে লাগলো ওর। জিভ জড়িয়ে জড়িয়ে যেতে লাগলো, যেন নেশায় বিরস হয়ে যাচ্ছে ধীরে ধীরে। অস্ফুটে কথাটা বলেই ঘুমের দেশে তলিয়ে গেল দেবা। সে টেরও পেল না তার আশেপাশের পরিবেশ মুহূর্তের মধ্যে বদলে গেল। জোনাকিগুলো উধাও হয়ে গেল। সেই কুঁড়ে ঘরটার জায়গায় জন্ম নিল একটা বৃহৎ আকৃতির বটগাছ। ডোবার পরিষ্কার জল শুকিয়ে সেখানে গজিয়ে উঠল অসংখ্য গাছগাছালি। পড়ে রইল সামান্য দুর্গন্ধযুক্ত পচা জল। সে যে নরম কচি ঘাসের ওপরে বিবস্ত্র হয়ে শুয়েছিল, সেখানে জন্ম নিল লম্বা লম্বা ঘন ঘাস আগাছা। জ্যোৎস্না রাত বদলে গেল ঘন কালো একটা অন্ধকারে বিভীষিকায়। কুয়াশায় ছেয়ে গেল গোটা এলাকা। অচেনা নিশাচর পোকামাকড় পশু পাখিরা উল্লাস ধ্বনিতে দিতে দিতে ঘুরে বেড়াতে লাগলো আশেপাশে। জোনাকি মজুমদারকেও আর দেখা গেল না। শুধু দেবা নির্বস্ত্র হয়ে পড়ে রইল আগাছার মধ্যে। সকালে যখন ওর ঘুম ভাঙল, তখন আর দেবা রইল না। ভালো মন্দর বীজ বিচার সব ওর মধ্য থেকে লোপ পেল। বদ্ধ উন্মাতে পরিণত হয়ে গেল দেবা। তার ঠোঁটের কোণে থেকে লালা গড়াতে শুরু করলো, আর মুখে লেগে রইল একটাই নাম, জোনাকি। জোনাকি, জোনাকি মজুমদার, জোনাকি মজুমদার, জোনাকি, জোনাকি। সে এভাবেই নির্বস্ত্র অবস্থাতেই ফিরে গেল নিজের মফস্বলে। প্রতিমা দেবী ছেলের এই অবস্থা দেখে জ্ঞান হারালেন। পাড়া প্রতিবেশীরা দেবার মুখে জোনাকি মজুমদারের নাম শুনে ভয়ে ছিটকে গেলেন। রাহুল, এই রাহুল, তুই সত্যি করে বলতো বাবা, সত্যি করে বল, জোনাকি মজুমদার এসেছিল? সত্যি কি এসেছিল? লুকিয়ে রাখিস না বাবা, লুকিয়ে রাখিস না। আরে আচ্ছা, মুশকিল তো, একটু ক্লিয়ার করে বলবে কি বলতে চাইছো? মেঘা, মেঘা যাচ্ছ তুমি? আমি জানি জোনাকি এসেছিল। ওর গন্ধ পেয়েছি, আমি ওর গন্ধ পেয়েছি, আমি গন্ধ পেয়েছি। জোনাকি এসেছিল, জোনাকি এসেছিল। গন্ধ শব্দটা শুনে রাহুলের ভয় হলো। স্বপ্নে তো সে একটা গন্ধ পেয়েছিল বটে, মিষ্টি একটা গন্ধ। আর তারপরেই তো, তাহলে কি মাসি আর দেবা ওই কথাটাই বলছে? জোনাকি হলো সে, যার জন্য দেবা আজ বন্ধ উন্মাতে পরিণত হয়েছে। এসব কি হেয়ালি করছো বলো তো? আমি তো ভয় পেয়ে গেছি। সূর্যের আলো ফুটছে, আর ভয় নেই। দেবা এবার ঘুমিয়ে পড়বে। তুই তুই এখানে বস, আমি এখন খুড়োকে ডেকে নিয়ে আসছি। তুই এখানে বস। খুড়ো? সেটা আবার কে? প্রতিমা দেবী দরজার দিকে ছুটতে ছুটতে বললেন। পেশায় তিনি একজন মিলিটারি অফিসার, কিন্তু নেশায় সে একজন তান্ত্রিক, ভৈরব সিংহ রায়। সবাই তাকে খুড়ো বলেই ডাকে। আর একটা মুহূর্ত দাঁড়ালেন না প্রতিমা দেবী, ছুটে বাইরে বেরিয়ে গেলেন। রাহুল ঘরের মধ্যে পাইচারি করতে লাগলো। মনের মধ্যে হাজারটা প্রশ্ন দানা বাঁধতে শুরু করছে তার। জোনাকি মজুমদার কে? তার জন্য দেবা বদ্ধ উন্মাতে পরিণত হলো কিভাবে? আর যেটা সে স্বপ্নে দেখেছে সেটা আদৌ স্বপ্ন তো? যেই গন্ধটার কথা তো বলছে, সেটা স্বপ্নের এই মিষ্টি ফুলের গন্ধটা নয় তো? রাহুল লক্ষ্য করল দেবা শান্ত হয়ে গেছে, আর চিৎকার করছে না। দরজায় কান পাতল সে, কোনো শব্দ নেই। ঘুমিয়ে পড়েছে বোধহয়। ও সোফার উপরে এসে বসল, আর ঠিক সেই মুহূর্তে দরজা দিয়ে প্রবেশ করলেন একজন লম্বা চওড়া দীর্ঘদেহী বয়স্ক ভদ্রলোক। বয়স আনুমানিক 70 পেরিয়ে গেছে, তবুও শরীর একেবারে সোজা। পরনে একটা সাদা পাঞ্জাবি আর পাজামা। বয়সের কারণে গায়ের চামড়া সামান্য জড়িয়ে জড়িয়ে গেলেও একটা আভিজাত্য লক্ষ্য করা যায়। মোটা কাচের চামড়ার ভেতর থেকেও চোখের তেজ স্পষ্ট দৃশ্যমান। মাথার সম্পূর্ণ সাদা চুলগুলো ব্যাক ব্রাশ করে আজড়ানো। ভদ্রলোকের এই
বাহ্যিক বৈশিষ্ট্য দেখেই সম্মান করতে ইচ্ছা করবে যে কোনো মানুষের। রাহুল সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। ভদ্রলোক সোজা এসে দাঁড়ালেন ওর সামনে। প্রতিমা দেবীও আসলেন ভদ্রলোকের পিছু পিছু। খুড়ো, এই হচ্ছে রাহুল, আমার বোনের ছেলে। ভদ্রলোক ভালো করে পর্যবেক্ষণ করতে লাগলেন রাহুলকে। রাহুলের একটু অস্বস্তি হলো। সে সামান্য সৌজন্যসূচক হাসল। রাহুল, কাম উইথ মি, আমার সাথে এসো। ভদ্রলোক বাইরের দিকে পা বাড়ালেন। রাহুল একটু ইতস্তত করে ভদ্রলোকের পিছু নিল। প্রতিমা দেবীও ওদের পিছু যাচ্ছিলেন, কিন্তু খুড়োর গম্ভীর কণ্ঠস্বর শুনে থেমে গেলেন। আপনি এখানে থাকুন, আমি রাহুলের সঙ্গে কিছু কথা একান্তে বলতে চাই। বাইরে বেরিয়ে জঙ্গলের দিকটায় হাঁটতে শুরু করলেন খুড়ো। ভদ্রলোকের বয়স বাড়লেও বেশ শক্তমুক্তই রয়েছেন, সেটা তার হাঁটা চলা দেখলেই অনুমান করা যায়। ইয়াং ম্যান, হাঁপিয়ে গেলে নাকি? এই রকম একটা প্রশ্নের জন্য প্রস্তুত ছিল না রাহুল। না তো। তাহলে এত পিছনে কেন? হে, পাশে এসো। রাহুল সামান্য ছুটে খুড়োর পাশে পাশে হাঁটতে শুরু করলো। দুজনেই এসে দাঁড়ালো ভাঙা তার কাটার সেই জায়গাটাতে। তা তোমার কি মনে হয়? মানে, ঠিক কী বিষয়? মানে জঙ্গলের ভেতরে কি থাকতে পারে, এই বিষয়ে তোমার কি মনে হয় সেটা বলো। কি আর আছে, এই গাছগাছালি, সাপখোপ, পোকামাকড়, আর বাদবাকি সবাই বাচ্চাগুলোর মতো কথা বলে। তা একেবারেই নয়। বুঝলাম না ঠিক। কিছুই তো বোঝো না দেখছি। সবাই যে বলে ওই জঙ্গলের ভেতরে একটা ডোবা রয়েছে, আর সেই ডোবার কাছে ভূত থাকে। এই বিষয়টাকে তোমার বাচ্চা ভোলানোর গল্প মনে হয়? তা নয়তো কি। আপনারও কি মনে হয় জঙ্গলের ভেতরে ভূত রয়েছে? ও প্লিজ, আপনি এ সমস্ত কথা বলবেন না। আপনাকে দেখে যথেষ্ট শিক্ষিত বলে মনে হয়। শিক্ষার সঙ্গে ভূতের কোন সম্পর্ক নেই যে রাহুলবাবু? বাদ দিন, সকাল সকাল তর্ক করতে ইচ্ছা করছে না। কেন ডাকলেন সেটা বলুন। গল্প শুনতে। গল্প? হোয়াট? দেখুন, আপনাকে প্রথমে দেখে আমার রেসপেক্ট করতে ইচ্ছা করছিল, কিন্তু এখন সেটা একেবারে আর করছে না। প্লিজ আপনি এখন আসুন, আমিও ঘরে যাই। সারা রাত দেবার জন্য ঘুম হয়নি। ছেলেটা যে এরকম উন্মাদে কিভাবে পরিণত হয়ে গেল। যাকগে, আমি চললুম, ঘুম ঘুম পাচ্ছে। অন্য কোনো এক সময় আসবেন, না হয় চা বিস্কুটের সঙ্গে গল্প করা যাবে। বাই। কাল রাতে কার সাথে যৌন মিলনে লিপ্ত হয়েছিলে সেটা জানো? রাহুলের মাথাটা চড়াস করে গরম হয়ে গেল। ও ও চলেই যাচ্ছিল, তবে এই কথাটা শুনে ও থমকে দাঁড়িয়ে পড়ল, পিছনে ফেলল। হোয়াট? ওহো, বাংলা বুঝো না বোধহয়। নো প্রবলেম। গতকাল রাতে কার সঙ্গে সেক্স করেছো এটা জানো? আপনি কিন্তু এবার লিমিট ক্রস করছেন। বয়স বুঝে কথা বলুন। কথা ঘুরিয়ে কি লাভ রাহুলবাবু? আমি কখন কথা ঘোরালাম? সেক্স করোনি বলছো? আবার না, আমি করিনি। হয়েছে? আবার মিথ্যে বলছো? আচ্ছা, মুশকিল তো। আচ্ছা ঠিক আছে, আপনি বলুন গতকাল রাতে আমি কার সঙ্গে করেছি। আপনি বলুন, বলুন আপনি। জোনাকি মজুমদারের সঙ্গে। আরে সবাই এই জোনাকি মজুমদার নিয়ে কেন পড়ে আছে, আর আপনি তো এক্সট্রিম পর্যায়ে। আচ্ছা কে বলুন তো এই জোনাকি মজুমদারটা কে? এই গল্পটাই তো বলতে চাইছি, কিন্তু তুমি তো শুনতে চাইছো না। খুড়ো হাঁটতে শুরু করলেন তার কাটার পাশ দিয়ে বরাবর। রাহুল আবার একটু ইতস্তত করে ভদ্রলোকের পিছু নিল। বলুন। বুঝলাম, কিন্তু তার আগে তুমি একবার বলো যে তোমার কি মনে হয় জঙ্গলের ভেতরে কি আছে? বললাম তো, এই পোকামাকড়, সাপখোপ। চুপ চুপ, আর বলতে হবে না। জঙ্গলের ভেতরে একটা ডোবা আছে,
আর এই ডোবার পাশে থাকে জোনাকি মজুমদার। এক মিনিট, আপনি তো এক্ষুনি বললেন যে জঙ্গলের ভেতরে ডোবা রয়েছে, ডোবার ওখানে ভূত। হোয়াট? এক মিনিট, তার মানে জোনাকি মজুমদার জীবিত নয়? এই তো বুঝে গেছো। রাহুল অবাক চোখে তাকিয়ে রইল। অবাক হলে যে বড়। আক্কেলটার কথা ভাবছি। ছি 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 ছি, আপনার লজ্জা করে না এসব বলতে? কোনটা ভুলভাল মনে হলো শুনি? 250 বছর আগে মারা যাওয়া একজন ব্যক্তির সঙ্গে গতকাল রাত্রে আমি সেক্স করেছি। আপনি এসব দাবি করেন কিভাবে? শুকনো পাতার নেশা টেশা করেন নাকি? গতকাল রাতে সাদা শাড়ি পরিহিতা একজন নারী তোমার কাছে আসেনি? রাহুল এইবার ভয় পেয়ে যায়, তার সিদ্ধারা কেঁপে যায়। আপনি আমার স্বপ্নের বিষয় জানেন কিভাবে? স্বপ্ন? বোকা ছেলে, জোনাকি মজুমদার কাল রাতে বাস্তবে এসেছিল তোমার ঘরে, আর তার সঙ্গেই তুমি। করিনি আমি। হ্যাঁ, জল গড়িয়েছিল অনেক দূর, তবে 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 মেন টাইমে আমি সরে যাই। অসম্ভব। জোনাকির মায়া থেকে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি। এক মিনিট, আমারও তো দেখছি মাথা কম চলছে, বাঁচতে পারেনি। কিন্তু তুমি তো দেখছি দাঁড়িয়ে আছো আমার সামনে। কাল রাতে ঠিক কি হয়েছিল বলো তো আমায়, বলো। রাহুল একবার জঙ্গলের দিকে তাকায়, তারপর বলতে শুরু করে, ওই তো বললাম জল গড়িয়েছিল অনেক দূর, তবে মেন টাইমে চোখের সামনে আমার গার্লফ্রেন্ডের মুখটা ভেসে ওঠে। আমি সরে যাই তারপরে। আর যাই হোক, আমি ওকে ঠকাতে পারবো? খুড়োর চোখে মুখে যেন আলোর ঝলকানি খেলে গেল। উনি কিছুক্ষণ রাহুলের দিকে চেয়ে থাকার পর প্রায় লাফিয়ে উঠলেন। এক্সিলেন্ট, অবশেষে পাওয়া গেছে সেই ব্যক্তি। হ্যাঁ, শীঘ্রই বাড়ি চলো, অনেক কথা বাকি। তোমায় জানতে হবে অনেক কিছু, হাতে সময় কম। আজকে অমাবস্যা, যা করার আজকে রাতেই করতে হবে। খুড়ো রাহুলের হাত এক প্রকার খামচে ধরে টানতে টানতে নিজের বাড়ির দিকে নিয়ে ছুটলেন। কিন্তু এদিকে রাহুলের কাছে সব কিছুই হেয়ালির মতোই লাগছে, আর এই হেয়ালির উত্তর হয়তো ভৈরব সিং রায়ের কাছ থেকেই পাবে সে। তাই অগত্যা ওনার সঙ্গে বিনা বাক্য পেয়ে ওনার বাড়ির দিকে রওনা দিল সে। বাড়িতে পৌঁছে রাহুলকে একটা সোফায় বসতে দিয়ে নিজে আরেকটায় বসলেন ভদ্রলোক। তারপর সময় নষ্ট না করে বলতে শুরু করলেন, জোনাকি মজুমদার কে, তাই তো? তবে সেটা জানার আগে তোমাকে জানতে হবে জোনাকি মজুমদার কি করতে পারে। তবে সেইটা বলার জন্য বোধহয় খুব বেশি শব্দ ব্যয় করতে হবে না, কারণ চোখের সামনেই একটা জলজ্যান্ত উদাহরণ রয়েছে, যেটা বললেই তোমার আর বুঝতে বাকি থাকবে না জোনাকি মজুমদার কি করতে পারে। জোনাকি মজুমদার গভীর রাত্রে বের হয় জঙ্গলের ভিতর থেকে। তারপর পুরুষদের খুঁজে বেড়ায়। আর যখন কোনো পুরুষকে খুঁজে পায়, তখন সবার প্রথমে সেই পুরুষের উপর নিজের মায়া প্রয়োগ করে। সেই মায়ার ফলে পুরুষেরা কামাতুর হয়ে ওঠে। আর ঠিক সেই সময় সামনে আসে জোনাকি মজুমদার। তার রূপ দেখে তার আহ্বানে সাড়া দেবে না এই রকম পুরুষ খুঁজে পাওয়া মুশকিল। বলতো তার সঙ্গে সেই পুরুষ যৌন মিলনে লিপ্ত হয়। আর জোনাকি মজুমদারের সঙ্গে যৌন মিলনে লিপ্ত হওয়া মানে সেটা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। রাহুল ভয়ে ভয়ে একটা ঢোক গিলল। কীরকম? চোখের সামনে জলজ্যান্ত উদাহরণ তো রয়েছে, দেবা। দেবা? রাহুল যেন আকাশ থেকে পড়ল। দেবা জোনাকির সঙ্গে যৌন মিলনে লিপ্ত হয়েছিল, আর তারপর থেকেই ওর এই রকম অবস্থা। শুধু তাই নয়, জোনাকি মজুমদারের সঙ্গে যে মিলিত হয় তারই ওই রকম দশা হয়। কিন্তু মানে সে তো মৃত, তাহলে তার সঙ্গে?
সেটাই বলবো এইবার। এতক্ষণ তোমায় বললাম জোনাকি মজুমদার কি করতে পারে, এবার বলবো জোনাকি মজুমদার এরকম কেন এবং কিভাবে করে। আজ থেকে 250 বছর আগে জোনাকি মজুমদার জীবিত ছিল। তবে সে কোনো সাধারণ নারী ছিল না, সে ছিল একজন পতিতা। তার রূপে সবাই ছিল মুগ্ধ। বড় বড় রাজবাড়ি, জমিদার বাড়ি থেকে ওর ডাক আসতো। কিন্তু সে নিজে থেকেই পেশার সঙ্গে যুক্ত হয়নি। ওর পিতা ছিল একজন জুয়াখোর নেশাড়ি। জোনাকির বাড়িতে সে ছাড়াও আরও 3 বোন ছিল, তবে কেউই জোনাকির নিজের বোন ছিল না। জোনাকির মা জোনাকিকে জন্ম দেওয়ার সময় মারা যায়। তারপর ওর বাবা আরও একটা বিয়ে করে। সেই মায়েরই সন্তান বাকি 3 জন। ওরা সবাই জোনাকিকে হিংসা করত, কারণ জোনাকির মতন রূপ ওদের কারোর কাছে ছিল না। একটু বড় হওয়ার পর বড় বড় পরিবার থেকে জোনাকির জন্য বিয়ের প্রস্তাব আসতে থাকে, কিন্তু জোনাকির সৎমা প্রত্যেকটা প্রস্তাব নাকচ করে থাকেন। কারণটা ছিল হিংসা। তার সন্তানরা ছোট পরিবারে থাকে, আর জোনাকি বড় ঘরে সুখে সংসারে থাকবে, এইটা তিনি কখনোই সহ্য করতে পারবেন না। তাই তিনি ফন্দি আঁটলেন। একদিন জোনাকির বাবাকে অত্যাধিক পরিমাণে মদ খাইয়ে ঘুম পাড়িয়ে নিজে জোনাকিকে নিয়ে গিয়ে বিক্রি করে দিলেন পতিতালয়ে। তারপর থেকেই জোনাকি মজুমদারের জীবন শুরু পতিতা হিসাবে। আর তারপরে জোনাকি মজুমদার সুন্দরী হওয়ার দরুন ওর চাহিদা ধীরে ধীরে বেড়ে ওঠে, তাই তো? খুড়ো একটা দীর্ঘশ্বাস ছেড়ে ওপর নিচে মাথা দুলালেন। এভাবেই এগোচ্ছিল দিন, কিন্তু মাস কয়েক ধরে শুরু হয়েছিল একটা নতুন ঘটনা। সেই গ্রামে একজন ডোম ছিল, রঘু ডোম। সে গভীর রাতে প্রতিদিন লুকিয়ে আসতে লাগলো জোনাকি মজুমদারের কাছে, কারণ সমাজের নিচু স্তরের মানুষদের ঘেঁষতে দেওয়া হতো না জোনাকির আশেপাশে। কিন্তু রঘু ডোমের চাওয়া পাওয়া ছিল ভিন্ন। সবাই যেমন লোভ লালসা কাম নিবারণের জন্য জোনাকি মজুমদারকে ডেকে পাঠাতো কিংবা ওর কাছে আসতো, ওর শরীর নিয়ে পৈশাচিক খেলায় মেতে উঠত, সেখানে রঘুডোম ওর কাছে যেত সারাদিনের দৌড়োদৌড়ির গল্প ভাগ করে নেওয়ার জন্য। জোনাকির মাথাটা নিজের কোলের মধ্যে টেনে নিয়ে মাথায় বিলি কেটে দেওয়ার জন্য, হাতের মধ্যে হাত রেখে কিছু মুহূর্ত কাটানোর জন্য। সে কখনোই জোনাকির শরীর চায়নি, সে শুধু চেয়েছিল জোনাকির একটু সময়, একটু ভালোবাসা। জোনাকিও নিজের মনকে দূরে সরিয়ে রাখতে পারেনি রঘুর কাছ থেকে। কিভাবেই বা পারবে? তার মতন একজন পতিতাকে যে কেউ ভালোবাসতে পারে, সেটাই তো ভাবা দুষ্কর। সব কিছু ভালোই চলছিল। ছোটবেলা থেকে ওর কপালে ভালোবাসার অকাল ছিল। জন্মের সময় মা হারা মেয়ের কপালে আর কি বা লেখা থাকতে পারে। তবে এত বছর পর রঘুডোম ধীরে ধীরে সেই ভালোবাসার অভাবটা শেষ করে ওর জীবনে ভালোবাসার কমতিটা ভরাট করে তুলছিল। কিন্তু জোনাকির কপালটাই বোধহয় খারাপ ছিল। এটাও চলল না খুব বেশি দিন। জোনাকির কপালে যে ভালোবাসা লেখা নেই, সেটা স্পষ্ট বোঝা গেল। একদিন রাত্রে রঘুডোম যখন জোনাকির ঘরে এসেছিল, তখন তাকে দেখে ফেলে কয়েকজন লোক, আর বেশ সবাই মিলে গণধোলাই দেওয়া শুরু করে ওকে। আর ততক্ষণ পর্যন্ত গণধোলাই চলে যতক্ষণ না রঘুডোম আদমরা হয়ে যায়। তবে আদমরা হয়ে যাওয়ার পরেও ওরা রঘুডোমকে ছেড়ে দেয় না, গঙ্গার ধারে নিয়ে গিয়ে ফেলে দেয় ওর দেহ। তারপর সবাই মিলে মূত্র ত্যাগ করে ওর উপরে। তারপর সবাই চলে যায়। রঘুডোম অচৈতন্য হয়ে পড়ে থাকে ওখানেই। জোনাকি সবটাই দেখছিল দূর থেকে লুকিয়ে। সবাই চলে যেতেই জোনাকি আসে রঘুর কাছে, চোখে মুখে জল ঢেলে কোনো রকমে জ্ঞান ফেরায় তার। তারপর রাতারাতি হারিয়ে যায় লোক সমাজ থেকে। হারিয়ে যায় মানে কোথায় হারিয়ে যায়? হারিয়ে যায় নয়, লোক সমাজ থেকে হারিয়ে যায়।
লোক সমাজ থেকে পালিয়ে যায়। লোক সমাজ? বুঝে গেছি, বুঝে গেছি। সবার চোখে ফাঁকি দিয়ে রাতের অন্ধকারে গ্রাম ছেড়ে জঙ্গলের ভেতরে পালিয়ে যায় ডোবাটার কাছে। একদম ঠিক। ওখানে একটা কুঁড়ে ঘর বানিয়ে সে রঘু ডোমের সঙ্গে বসবাস শুরু করে। কিন্তু রঘু আর সেই আগের রঘু ছিল না। সেদিন রাতে মাথায় গভীর আঘাত লাগার ফলে রঘু ডোম নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। কিন্তু তবুও জোনাকি মজুমদার ওকে ছেড়ে নিজে ফিরে যায়নি, কারণ সে ভালোবাসত রঘুকে। আর রঘু পাগল হয়ে গেলেও জোনাকিকেও ভোলেনি, কারণ তারও ভালোবাসা ছিল নিখুঁত। তাই মানসিক ভারসাম্য হারালেও জোনাকি ওর মন থেকে মুছে যায়নি। দিন যায় রাত আসে, আবার রাত যায় দিন আসে, এই রকমভাবেই কাটছিল দিনগুলো। জোনাকি জঙ্গল থেকে ফলমূল পেড়ে আনতো, ডোবা থেকে মাছ ধরতো। রঘু ওর পেছন পেছন বাচ্চা ছেলের মতন ঘুরে বেড়াতো, শাড়ির আঁচল চেপে ধরে। এভাবেই বাকি জীবনটা কাটিয়ে দেওয়ার স্বপ্ন দেখে জোনাকি। কিন্তু আবারও জোনাকির ভাগ্য জোনাকির সঙ্গ দিল না। একজন কাঠুরে জঙ্গলে এসেছিল কাঠ কাটতে, আর তখনই সে দেখে জোনাকি মজুমদারকে রঘু ডোমের সঙ্গে ডোবার পাশে বসে থাকতে। সে তৎক্ষণাৎ গ্রামে ফিরে গিয়ে জমিদারকে খবর দেয়। জমিদার ওদের এত বড় স্পর্ধার কথা জানতে পেরে তার লাঠিয়ালদের হুকুম দেয় জঙ্গলে যাওয়ার জন্য। সেদিন রাতেই জমিদারের লাঠিয়ালরা জঙ্গলে পৌঁছে যায়। আপনাদের পায়ে পড়ি, ওকে ওকে মারবেন না, মারবেন না ওকে, দয়া করে ছেড়ে দিন, ছেড়ে দিন ওকে, আপনাদের পায়ে পড়ি। হাউ হাউ করে কাঁদতে থাকে জোনাকি, কিন্তু লাঠিয়ালরা কেউ আর ওর কথা শোনে না। ওকে বিবস্ত্র করে ডোবার পাশেই বটগাছটার সঙ্গে বেঁধে দেওয়া হয়। আর ওর চোখের সামনে রঘুডোমকে সবাই মিলে লাথি ঘুষি মারতে থাকে। যন্ত্রণায় কোঁকড়ে যেতে থাকে রঘুডোম। মার শালাকে, মার মার মার। ডোম হয়ে চাঁদ ধরা স্বপ্ন, যত শখ। আজকে সুরের বাচ্চাটাকে মেরেই ফেলতে হবে। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। লাগাও, মার মার। না না, আমি আপনাদের পায়ে পড়ি, ওর সঙ্গে এমন করবেন না। আমার সঙ্গে যা খুশি করুন, কিন্তু ওকে ছেড়ে দিন। পালিয়ে আসার সময় মনে ছিল না তোর জন্য জমিদার বাবুর মনোরঞ্জনে খামতি থেকে যাচ্ছে, আর তুই এখানে পাগলের সঙ্গে ফুষ্টি নষ্টি করবি? তা তো হয় না। আমি ভুল করেছি, আমি স্বীকার করছি। তাই আমাকে শাস্তি দিন, আমি মাথা পেতে নেব, কিন্তু ওকে ছেড়ে দিন। তুই কি ভাবছিস রঘু একা শাস্তি ভোগ করবে? পাগলের সঙ্গে শুয়ে শুয়ে তো নিজেও পাগল হয়েছিস। ভুল ধারণা মন থেকে বার করে ফেল যে বিশ্রাম আগে। এই খেপার বাচ্চাকে মারবো, তারপর তোকেও। কিন্তু তোকে তো আর এমনি এমনি মেরে ফেলা যায় না রে। জমিদার মশাই এতদিন তোর দেহ নিয়ে খেলতে পারেনি, তাই উনি আমাদের আদেশ দিয়েছেন আজ যেন আমরা সব কিছু সুদে আসলে ভোগ করি। তারপর না হয় তোকেও তোর খেপানাঙের কাছে পাঠানোর ব্যবস্থা করব। যা যা যা, আগুন লাগা। না 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 না। লাঠিয়ালটি হাতের মশালটা নিয়ে গিয়ে আগুন ধরিয়ে দেয় রঘুর মুখে। রঘু যন্ত্রণায় চিৎকার করে ওঠে। আগুনে ছটপট করতে করতে রঘুর দেহটা একটা সময় স্থির হয়ে যায়। সেটা দেখে সবাই হাসতে থাকে। উচিত শাস্তি, বেজন্মা শালা। আমরা কি ক্ষতি করেছিলাম? আমরা তোমাদের কোনো ক্ষতি করিনি, আমরা শুধু একে অপরকে ভালোবেসেছিলাম। তাহলে কেন আমাদের সঙ্গে এই আচরণ কেন? হাউ হাউ করে কাঁদতে থাকে জোনাকি। জোনাকির কান্না দেখে লাঠিয়ালটি এগিয়ে আসে ওর দিকে, খামচে ধরে ওর মাথার চুল। এটাই তো তোর ভুল রে, এটাই তো তোর সবচেয়ে বড় ভুল। বেশ্যাদের যে কাউকে ভালোবাসতে নেই, কিন্তু তুই ভালোবেসেছিস, আর সেই জন্যই আজ তোর এই পরিণতি। এর ফল তোদের ভোগ করতে হবে, সবাইকে ভোগ করতে হবে।
গোটা গোটা পুরুষ জাতিকে ভোগ করতে হবে। মৃত্যু নয়, মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। চুপ শালি। জোনাকির তলপেটে একটা জোরে লাথি মেরে লাঠিয়ালটি। জোনাকি যন্ত্রণায় কুঁকড়ে যায়, কিন্তু কোনো কথা না বলে জোরে জোরে হাসতে থাকে। হাসি, তোর হাসি আমি দেখাচ্ছি, দাঁড়া। এই কে আছিস রে, শুরু হয়ে যা। ঠিক এই আদেশের জন্যই বোধহয় প্রত্যেকটা লাঠিয়াল অপেক্ষায় ছিল। ওদের ঠোঁটের কোণ থেকে যেন লালা গড়িয়ে পড়ছিল এতক্ষণ। আদেশটা পাওয়া মাত্র প্রত্যেক হিংস্র জন্তুর মতো ঝাঁপিয়ে পড়ল বট গাছের সঙ্গে বাঁধা জোনাকির নগ্ন দেহটার উপরে। যে যেদিক থেকে যেভাবে পারল সেভাবেই শুরু করলো ওর শরীরের উপর পৈশাচিক অত্যাচার। শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আঁচড়ে কামড়ে ধরতে শুরু করলো ওরা। প্রায় ঘণ্টাখানেক ধরে চলল জোনাকির শরীরের উপরে এই দানবীয় দাপাদাপি। তারপর সবাই শান্ত হলো। জোনাকির শরীরটা এখনও বট গাছের সঙ্গে শক্ত করে বাঁধা। মাথাটা ঝুলে রয়েছে নিচের দিকে। ঠোঁটের কোণ থেকে রক্ত চুইয়ে পড়ছে। গোটা শরীরে আঁচড়ানো কামড়ানোর দগদগে ক্ষত। সেগুলোর থেকে অঝোর ধারায় বেরিয়ে আসছে রক্ত। সেই লোকটি আবার এসে ওর চুল খামচে ধরে মুখের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, তুই বলছিলি না তোর সঙ্গে যা খুশি করতে, নে তোর সঙ্গেও করা হলো। না না, এখনো শেষ হয়নি, তুই সর। সামনে থেকে ওই লোকটিকে ধাক্কা মেরে সরিয়ে অন্য একজন একটা ছুরি নিয়ে এগিয়ে এসে শটাং জোনাকির পেটের মধ্যে ঢুকিয়ে দেয় সেটা। জোনাকির মধ্যে আর শক্তি অবশিষ্ট ছিল না তার। শরীরটা সামান্য কেঁপে ওঠে, নিশ্চুপ হয়ে যায় চিরতরে। আর একটু খেলা যেত, কি যে করিস তোরা। যাকে কি আর করা যাবে, চল তোরা, রাত বাড়ছে, গ্রামে ফেরা যাক। উল্লাস ধ্বনি দিতে দিতে জঙ্গলের পথ ধরে ফিরতে লাগলো ওরা। এদিকে জঙ্গলের পাশে ডোবার পাশে রঘুডোমের দেহ দাউ দাউ করে জ্বলতে জ্বলতে একটা সময় ছাইতে পরিণত হলো। আর একদিকে জোনাকির ক্ষত বিক্ষত নগ্ন মৃতদেহটা বটগাছটার সঙ্গে ওভাবেই বাঁধা অবস্থায় পড়ে রইল। খুড়োর কাছে এইসব শুনে রাহুলের চোখের কোণে বিন্দু বিন্দু জল এসে জড়ো হয়েছে। রাহুলের দম বন্ধ হয়ে আসলো, গা পাকিয়ে আসলো। সে শীঘ্রই খাট থেকে নেমে পড়ল। দক্ষিণের জানালার সামনে গিয়ে দাঁড়ালো সে। জানালা দিয়ে মুখ বার করে হড় হড় করে বমি বের করে হাঁপাতে লাগলো। এটা এটা রাহুল কি করতে যাচ্ছিল? এত বড় একটা ভুল সে কিভাবে করার কথা ভাবতে পারে? ছি 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 ছি, এ কোন নেশা চড়ে গিয়েছিল ওর উপরে? নিজের ওপরেই ঘেন্না করতে লাগলো ওর। মাথার চুল খামচে ধরে মেঝের উপরেই বসে পড়ল রাহুল। ইতিমধ্যেই সে খুড়োর মুখে শুনতে শুনতে যেন গোটা ঘটনাটা নিজের চোখের সামনে সিনেমার পর্দার মতন ঘটতে দেখতে পাচ্ছিল। খুড়ো থামতেই সে চাইল তার মুখের দিকে। তারপর কি হলো? তারপরেই তো সব কিছুর শুরু। যারা যারা এসেছিল তারা কেউ বাড়ি ফিরতে পারেনি। মানেটা তুমি জানো। পাগল হয়ে গিয়েছিল প্রত্যেকে, তাই তো? শুধু পাগল নয়, পুরুষাঙ্গে অসহ্য যন্ত্রণা। কই এরকমটা হওয়ার কথা তো বলেননি আপনি আগে। তার মানে দেবারও? বলা হয়নি, খেয়াল ছিল না। আর হ্যাঁ, দেবার সঙ্গেও এমনটা হয়। যখন হয় তখন ডাক্তার ডাকা হয়। ডাক্তার এসে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেয় তাকে। রাহুল কোনো উত্তর দেয় না, চুপ করে বসে থাকে বাইরের দিকে তাকিয়ে। খুড়ো আবার বলতে শুরু করে, দুদিন কেটে গেলেও নিজের সবচেয়ে বিশ্বস্ত লাঠিয়ালদের কোনো খোঁজ খবর না পেয়ে জমিদার পড়েন চিন্তায়। আবার অন্য লাঠিয়ালদের তাদের সবার খোঁজ করার জন্য পাঠাতে পারেন না, কারণ এদিকে সেদিন রাত থেকে গ্রামের পুরুষদের মধ্যে নতুন রোগ ছড়াতে শুরু করে। পুরুষেরা পাগল হয়ে যেতে শুরু করে।
তার সাথে পুরুষাঙ্গে অসহ্য যন্ত্রণা, এ যেন এক নতুন মহামারী। মানে সবার প্রথমে আক্রান্ত হয় গ্রামে অবশিষ্ট তার লাঠিয়ালরাই। জমিদার বাইরের গ্রাম থেকে বড় বড় কবিরাজ বৈদ্যকে ডেকে আনেন, কিন্তু কারোর কাছে কোনো চিকিৎসা নেই। দেখতে দেখতে প্রায় 3 সপ্তাহ কেটে যায়। আর এই কয়েকটা সপ্তাহ গোটা গ্রামের পুরুষদের মধ্যে ছড়িয়ে পড়ে সেই ভয়ানক রোগ। জমিদার মশাইয়ের ছেলেরাও বাদ যায়নি। জমিদার মশাই নিজেও ভয়ে ভয়ে থাকতে শুরু করেন, নিজেকে ঘরবন্দি করে রাখতে শুরু করেন। কারোর সংস্পর্শে আসতেন না, এমনকি নিজের উন্মাদ ছেলেদেরকেও কালো কুঠরিতে বন্ধ করে রাখেন। কিন্তু একদিন সন্ধ্যায় ওর স্ত্রী এসে জানায় যে একজন অঘরী এসেছেন ওর সভায়। তিনি নাকি অনেক দূর থেকে আসছেন শুধুমাত্র তার সঙ্গে দেখা করার জন্য। তিনি নাকি মহামারীর কারণ জানেন। জমিদার মশাই তৎক্ষণাৎ দৌড়াতে দৌড়াতে দরবারে গিয়ে পৌঁছান। অঘরী তাকে জানান সবটা শুনে জমিদার মশাই সেই অঘরীর হাতে পায়ে ধরেন এর থেকে নিস্তার পাওয়ার জন্য। অঘরী প্রথমে না মানলেও পরে কিছু অংশে রাজি হয়ে যান। অঘরী জানান এর চেয়ে বেশি কিছু তিনি করতে পারবেন না, অর্থাৎ পুরোপুরিভাবে জোনাকি মজুমদারের হাত থেকে তিনি নিস্তার দিতে পারবেন না। তবে জঙ্গলের মধ্যে তার আত্মাকে আটকে ওই মহামারীর অন্য গ্রামে ছড়ানোর হাত থেকে বাঁচাতে পারেন। তিনি একটা যজ্ঞ করেন। সেই যজ্ঞের মাধ্যমে জোনাকি মজুমদারের আত্মাকে সারা জীবনের জন্য জঙ্গলের মধ্যে বন্দি করে দেওয়া হয়। তারপর বছর গড়িয়েছে অনেক। এক মিনিট। অঘরী জোনাকি মজুমদারের আত্মাকে জঙ্গলের ভেতরে আটকে দিয়েছিলেন সারা জীবনের জন্য। তাহলে সে আবার জঙ্গলের বাইরে বেরোলো কিভাবে? মানে মাসির বাড়ি তো আর জঙ্গলের ভেতরে নয়, তাহলে সে মাসির বাড়িতে ঢুকলো কিভাবে? যেই ঘটনা তোমায় শোনাচ্ছি সেইটা আজ থেকে 250 বছর আগে রাহুল। আর 250 বছর বড় কম সময় না। এই সময়ের মধ্যে জঙ্গলটা কিছুটা কেটে ফেলা হয়। আর আজ যেখানে তোমার মাসির বাড়িটা রয়েছে সেটাও একসময় জঙ্গলের ভেতরেই পড়তো। তাই তোমার মাসির বাড়িতে জোনাকি অনায়াসে যাতায়াত করতে পারে। আর যেহেতু ওর ক্ষোভ গোটা পুরুষ জাতির ওপরে, তাই ও কোনো পুরুষকে ছাড়ে না। কি সাংঘাতিক! তবে দেবার ওই রকম হওয়ার পর আমি তোমার মাসির বাড়িটা মন্ত্রের মাধ্যমে বেঁধে দিয়েছিলাম। ভেবেছিলাম আর হয়তো ঢুকতে পারবে না জোনাকি। তবে আজ বুঝছি বাঁধনটা কতটা ঠুনকো। ভাগ্যিস তুমি ওর কামের জালে পড়োনি, না হলে তুমিও। আচ্ছা খুড়ো, ওর থেকে বাঁচার কোনো পথ নেই? মানে জোনাকি মজুমদারকে সম্পূর্ণভাবে তাড়ানো যায় না? আছে, উপায় আছে। ওপর নিচে মাথা দুলালেন খুড়ো। তারপর কিছুক্ষণ দম নিয়ে আবার বলতে শুরু করলেন। সেই অঘরী চলে যাওয়ার আগে জমিদারকে একটা মন্ত্রপুত ছোরা দিয়ে যান। বলেন, এই রকম কোনো পুরুষ যার মন শুদ্ধ হবে, যার মনের মধ্যে শুধুমাত্র একজন নারী স্থান থাকবে, সেই নারীকে ছাড়া অন্য নারীর প্রতি আসক্ত সে হবে না, এবং সর্বশেষ জোনাকির প্রলোভনের ফাঁদে পা দিয়ে তার সঙ্গে যৌন মিলনে লিপ্ত হবে না। এরকম কোনো পুরুষ যদি কোনোদিন জন্মায়, তাহলে সেই পারবে জোনাকিকে চিরতরে এই পৃথিবী থেকে মুক্তি দিতে। ওই ছোরা দিয়ে সেই পুরুষকে জোনাকির বুকে আঘাত করতে হবে পরপর 3 বার। তাহলেই পাওয়া যাবে জোনাকির হাত থেকে চিরতরে মুক্তি। কিন্তু যদি 3 বারের কম আঘাত করা হয়, তাহলে জোনাকির হাত থেকে কোনোদিনও নিস্তার পাওয়া যাবে না। আর যজ্ঞের মাধ্যমে নির্মিত গুণ ভেঙে যাবে। জোনাকি আবার জঙ্গলের বাইরে বেরোনোর ক্ষমতা অর্জন করে ফেলবে। তবে সবার আগেও যেটা করতে হবে সেটা হলো ওই পুরুষকে সে নৃশংসভাবে হত্যা করবে, যেহেতু সে ওর কামের ফাঁদে পা দেয়নি, বরং উল্টে ওকে মারতে চেয়েছিল। এইটাই হবে ওর রাগের সবথেকে বড় কারণ।
250 বছর কেটে গেলেও সেরকম পুরুষ যে জন্মায়নি সেটা জলের মতন স্পষ্ট। কারণ যদি সে জন্মাতো তাহলে জোনাকি মজুমদারের আজ আর জঙ্গলের ভেতরে ঘুরে বেড়ানো হতো না। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, সেই জমিদার বাড়িটাই বা কোথায়, আর ছোড়াটাই বা কোথায়? জমিদার বংশের কাছে থাকার কথা, তাই তো? আমি ওই বংশের সেই একজন, তবে চিন্তা নেই, ছোড়াটা আমার কাছে আছে। রাহুল যেন আকাশ থেকে পড়ল। ভৈরব সিং রায় অর্থাৎ খুড়ো, সে কিনা ওই কলঙ্কিত বংশের লোক। আজকে যে আর কত চমক সহ্য করতে হবে রাহুলকে। সেই পুরুষ কে জানো? কোন পুরুষ? যেই পুরুষ চিরতরে জোনাকি মজুমদারের হাত থেকে সবাইকে মুক্তি দিতে পারবে, সেই পুরুষ কে? তুমি। রাহুল সোফা ছেড়ে তিলিং করে উঠে দাঁড়ায়। কি? আপনি? কিন্তু সে রাগান্বিতভাবে চিৎকার করতে যাচ্ছিল। ঠিক এমন সময় ওর ফোনটা বেজে ওঠে। ফোনটা বার করতেই ওর চোখের সামনে ভেসে ওঠে মাসির নাম্বার। রাহুল ফোনটা তুলে হ্যালো বলার আগেই ওপাশ থেকে প্রতিমা দেবীর কণ্ঠস্বর শোনা যায়। রাহুল রাহুল, শিগগির ফোনটা খুড়োকে দে। হ্যাঁ, উনি সামনেই আছে, আমি লাউড স্পিকার দিচ্ছি। কিন্তু হয়েছেটা কি? রাহুল ফোনটা লাউড স্পিকারে দেয়। দেবা যন্ত্রণায় ছটফট করছে, মূত্রদ্বার দিয়ে গল গল করে রক্ত বেরোতে শুরু হয়েছে। কিন্তু গ্রামে তো ডাক্তারবাবু নেই, 2 দিন পর ফিরবেন। একটাই পথ, শহরে নিয়ে যেতে হবে। কিন্তু অ্যাম্বুলেন্স ডাকলেও তো অনেক খরচ হয়ে যাবে, আর অত সময় নেই হাতে। যা করার এখনই করতে হবে রে রাহুল, অবস্থা খুব বাজে। খুড়োর 4 চাকা গাড়ি রয়েছে, ওর গাড়িটাতে গেলে অনেকটা তাড়াতাড়ি পৌঁছানো যাবে। খুড়ো দ্রুত সোফা ছেড়ে উঠে দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ, আপনি আপনি একদম চিন্তা করবেন না, একদম চিন্তা করবেন না, এক্ষুনি পৌঁছাচ্ছি। যাদব, এই যাদব, যাদব, জলদি গাড়িটা বার কর, এক্ষুনি বেরোবো। মাসি, তুমি চিন্তা করো না, আমরা আসছি। ফোনটা রেখে বাইরের দিকে যাওয়ার সময় দ্রুত পা বাড়ায় রাহুল। দেখুন, বাস্তবতার কথা বলবেন না। আপনি যেটা বলছেন তাতে কতটা রিস্ক রয়েছে জানেন? আমার জীবনের কথা না হয় ছেড়েই দিলাম। আপনি একবার ভেবে দেখেছেন, যদি আমি ব্যর্থ হই তাহলে কি হবে? জোনাকি মজুমদার ওই বাঁধন ভেঙে জঙ্গলের বাইরে বেরিয়ে পড়বে। গোটা পুরুষ জাতি বিপদে পড়ে যাবে। ভেবেছেন বিষয়টা? খুড়োর হাত ছড়িয়ে দরজার দিকে এগিয়ে যায় রাহুল। দাঁড়াও রাহুল, তুমি শুধু একটা দিকেই দেখলে। ব্যর্থ হলে কি হবে, শুধু এটাই ভাবছো? এইটা ভাবলে না যে ব্যর্থ না হলে কি হবে। পেছন ফেলল রাহুল। যদি সফল হও তাহলে জোনাকি মজুমদারের অতৃপ্ত আত্মা 250 বছর কষ্ট পাওয়ার পর অবশেষে মুক্তি পাবে। এইটা একবারও ভেবে দেখছো না? তার মতন একজনের কি এত কষ্ট পাওয়া উচিত রাহুল? আমি এখানে ভূতেদের মুক্তি দেওয়ার জন্য চ্যারিটি খুলে বসিনি। আহ রাহুল, আমার কথা শেষ হয়নি, কথাটা শেষ করতে দাও, তারপর তুমি ভেবে বলো। আপাতত আপনার কথা শোনার ইচ্ছা কিংবা সময় কোনোটাই আমার হাতে নেই। দেবার অবস্থা শোচনীয়। খুড়ো এগিয়ে এসে দাঁড়ায় ওর সামনে। যদি তুমি সফল হও তাহলে জোনাকি মজুমদারের কারণে অন্য কোনো মানুষকে দেবার মতো কষ্ট পেতে হবে না। জঙ্গলের ভেতরে রাতের বেলায় পুরুষদের পুরুষগিরি দেখাতে যাওয়ার কোনো কারণ তো আমি খুঁজে পাচ্ছি না। রাহুল দরজার বাইরে বেরিয়ে যায়। জোনাকি মজুমদার মুক্তি পেয়ে গেলে দেবা আবার আগের মতন সুস্থ হয়ে উঠবে। এই কথাটা শুনে রাহুলের পা দুটো থমকে যায়। খুড়ো আবার এসে দাঁড়ায় ওর সামনে। এখন সবটা তোমার হাতে। তুমি কালকে সকালের মধ্যে দেবাকে সুস্থ করে দেখতে চাও, নাকি ওর বাকি জীবনটা এভাবে মানসিক রোগী হিসাবে যন্ত্রণায় কাটতে দেখতে চাও? চয়েস ইজ ইয়োর্স, তোমার যেটা পছন্দ। এই যাদব, যাদব, ঘুমিয়ে পড়লি নাকি? গাড়িটা বার করতে এত সময় লাগে? হ্যাঁ, জলদি আয়। খুড়ো দ্রুত ঘরের বাইরে ছুটে গেলেন। তারপর পাঞ্জাবির পকেটের ভেতরে
কিছু একটা ঢুকিয়ে বাইরে বেরিয়ে আসলেন। ইতিমধ্যেই যাদব গাড়ি নিয়ে এসে হাজির রয়েছে। খুড়ো গাড়ির ভেতরে উঠে বসলেন, কিন্তু রাহুল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কি হলো, যাবে না? এই তো এক্ষুনি যাওয়ার জন্য হুটোপাটা করছিলে। দেবাকে সুস্থ করার জন্য হসপিটালে নিয়ে যাবে না? শেষের কথাটা ব্যঙ্গসূচক ভঙ্গিতে বললেন তিনি। রাহুল মাথা তুলে চাইল ওনার দিকে। চোখ দুটো টকটকে লাল তার। দেবাকে সুস্থ করে তোলার জন্য আমার অন্তত তাড়াহুড়ো করার প্রয়োজন বোধ করছি না। ওকে সুস্থ করার জন্য আমায় এখানেই থাকতে হবে। খুড়োর চোখে মুখে আনন্দের ঝলক ফুটে উঠল। সাবাস, এইটাই শুনতে চেয়েছিলাম রাহুল। কিন্তু মাসি আর দেবার সঙ্গে হসপিটালে যাওয়াও তো জরুরি। কিন্তু ওখানে গেলে যে রাত অবধি ফিরতে পারবো না ঠিক নেই। দেবার যা কন্ডিশন শুনছি, ওকে হয়তো অ্যাডমিট করতে হতে পারে। তখন মাসিকে একা ছেড়ে তো আমি... তুমি চিন্তা করো না, তোমার মাসি আর দেবার সঙ্গে আমি যাচ্ছি। হসপিটালে আমি থাকবো ওদের সঙ্গে। আর তুমি এক কাজ করো, আমার বাড়িতেই থাকো। টাইম মতো মেনু রান্না করে দেবে, আর যা যা দরকার পড়বে ওকে বলো, সব ও করে দেবে। থ্যাংক ইউ। খুড়ো রাহুলের কাঁধে একটা হাত রাখেন। আমি বুঝেছিলাম তুমি কাজটা করতে রাজি হবে, তাই ঘরের ভিতর থেকে ছোরাটা বার করে নিজের পকেটে ভরে রেখেছিলাম। নাও ধরো। আর শোনো, একদম ভয় পাবে না। সবসময় মনে রাখবে তুমি একমাত্র ব্যক্তি যে কাজটা করতে পারবে। যদি কখনো মনে হয় তুমি হেরে যাচ্ছ, তখনই তোমার প্রেমিকার কথা স্মরণ করবে। মনে রাখবে, তোমার প্রেমিকার প্রতি তোমার প্রকৃত ভালোবাসার জন্যই জোনাকি মজুমদার তোমায় কিছু করতে পারেনি। আর আমার বিশ্বাস সে পারবেও না। অল দ্য বেস্ট রাহুল। চল যাদব, জলদি গাড়ি চালা। রাহুল দাঁড়িয়ে থাকে। ওর সামনে গিয়ে খুড়ো ওর গাড়িটা ধুলো উড়িয়ে মাসির বাড়ির দিকে ছুটে যায়। রাহুল কিছুক্ষণ তাকিয়ে থাকে ছোটাটার দিকে। মনে মনে ভাবে, সে আদৌ পারবে তো? তার কাছে এত শক্তি আছে। জোনাকি মজুমদারের প্রলোভনে সে যদি সাড়া দিয়ে ফেলে। কিন্তু ঠিক তখনই ওর ফোনটা আবার বেজে ওঠে। ফোনটা বার করে ওর চোখে পড়ে। স্ক্রিনের উপরে জ্বলজ্বল করছে চুমকির নাম। রাহুলের মুখে হাসি ফুটে ওঠে। হাতে ধরে থাকা ছোরাটা আরও শক্ত করে ধরেছে। তারপর রিসিভ করে ফোনটা। তুমি না থাকলে যে আমার কি হতো। বাহ বাহ, সকাল সকাল এত প্রেমে হচ্ছে, কি ব্যাপার? রাহুল একটু হাসে। সে অনেক কথা। অত কথা তোমার জেনে কাজ নেই, বোর হয়ে যাবে। বোর হব? আচ্ছা ঠিক আছে, তাহলেও সব বাদ দাও। আমার কথা শোনো। অবশ্যই শুনবো, বলুন আপনার কি বক্তব্য, শুনছি। চুমকির সঙ্গে ফোনে কথা বলতে বলতে রাহুল এগিয়ে যায় খুড়োর বাড়ির দিকে। ওর মনে হয় চুমকি ওর জীবনে নতুন ভোরের আশার আলোর মতো। একটা গভীর অন্ধকারময় রাতের পর যেমন নতুন ভোর আসে একটা নতুন আশার আলো নিয়ে, ঠিক তেমনি রাহুলের জীবনেও চুমকি আসে বেঁচে থাকার শক্তি হয়ে। ঘড়ির কাঁটা টিকটিক শব্দে সামনের দিকে ছুটে চলেছে। রাত গভীর হচ্ছে ধীরে ধীরে, আর রাহুলের বুকের ধূপপুকুনিও বাড়ছে। ভয় হচ্ছে তার, যদি সে ব্যর্থ হয়, যদি সব কিছু লণ্ডভণ্ড হয়ে যায়, যদি তার কিছু হয়ে যায়, তাহলে চুমকির কি হবে? রাহুল ছাড়া চুমকি কিভাবে বাঁচবে? জোনাকির কামের জাল যদি আরও ভয়ঙ্কর আকার ধারণ করে, যদি সেটা ওদের ভালোবাসাকেও ছাপিয়ে যায়। যতই হোক সে মৃত, সে একজন প্রেতাত্মা যে 250 বছর ধরে ওই জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। মুক্তি পাওয়া যায় লক্ষ্য নয়। যে এভাবেই প্রেতাত্মা হিসাবে ঘুরে বেড়াতে চায়, সে জঙ্গলের ভেতরে নয়, জঙ্গলের বাইরেও। সে চায় বদলা, গোটা পুরুষ জাতিকে ধ্বংস করতে চায় সে। এটাই তার একমাত্র লক্ষ্য। তার কাছ থেকে এত সহজে যেতে যাবে না।
এটা রাহুল ভালো মতোই বুঝতে পারছে। এই কাজটা করতে গিয়ে যে রাহুলের প্রাণ চলে যেতে পারে সেটাও রাহুল ভালোভাবে জানে, কিন্তু আর কোনো পথ নেই। দেবাকে তো বাঁচাতে হবে, এভাবে তো সে ছেড়ে দিতে পারে না। একটা চান্স তাকে নিতেই হবে। আর যদি ওর আর চুমকির ভালোবাসার নিখাত হয়ে থাকে তাহলে রাহুল অবশ্যই সফল হবে। রাহুল আজকে সারাদিন খুড়োর বাড়িতেই ছিল। খুড়ো সন্ধ্যার দিকে ফোন করে জানিয়েছেন দেবার অবস্থা খুবই শোচনীয়, ওকে নার্সিং হোমে অ্যাডমিট করা হয়েছে। তাই তিনি প্রতিমা দেবীর সঙ্গে এখানেই থাকবেন। তবে রাতের দিকে ফেরার চেষ্টা করেননি তিনি। তবে যদি না ফিরতে পারেন তাহলে যা করার রাহুলকে একাই করতে হবে, এবং আজকের রাতের মধ্যেই করতে হবে। কারণ খুড়ো এটাও জানিয়েছেন যে দেবার পরিস্থিতি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে তার হাতের সময় কম, ওর পাগলামিটাও বেড়ে উঠেছে। এখন একটাই উপায়, আজকে রাতের মধ্যে জোনাকি মজুমদারকে মুক্তি দিতে হবে, যেভাবেই হোক না কেন। তাহলে হয়তো দেবাকেও বাঁচানো যাবে। রাহুল বেরিয়ে পড়ল খুড়োর বাড়ির ভেতর থেকে। কারণ রাত হয়েছে, কিন্তু এখনও খুড়োর আগমন ঘটেনি। হয়তো তিনি আসবেন না, তাই যা করার তাকে একাই করতে হবে। সে দেখল ঘড়িতে রাত 2:20। প্যান্টের পকেটে হাত দিয়ে আরও একবার দেখে নিল ছোরাটা আছে কিনা। তারপর চোখ বন্ধ করে বড় করে একটা শ্বাস নিয়ে এগোলো মাসির বাড়ির দিকে। এই এত রাতে জঙ্গলের ভেতরে প্রবেশ করা বিপজ্জনক হতে পারে, তাই মাসির বাড়ির ভেতরে থাকাই মঙ্গল। দরকার পড়লে দরজা জানলা খুলে দেবে সে, যাতে জোনাকির ভেতরে ঢুকতে সমস্যা না হয়। যেমন ভাবা তেমন কাজ। মাসির বাড়িতে ঢুকে দরজা জানলা সব খুলে দিয়ে জানালার পাশে বসল রাহুল। অপেক্ষা করতে লাগলো জোনাকির আসার। শুনতে লাগলো দেওয়াল ঘড়ির টিকটিক শব্দ, কিন্তু রাহুল লক্ষ্য করে সময় এগোলেও জোনাকির আগমন ঘটে না। সে ঘড়ির দিকে তাকিয়ে দেখল 3টে বাজে। হাতে আর খুব বেশি সময় নেই। গরমকাল, তাই 4টে, 4:30 বাজলেই ভোরের আলো ফুটে যায় আকাশে। আর সেইটা হতে দিলে চলবে না। সে উঠে দাঁড়ায় আর সিদ্ধান্ত নেয় জোনাকি তার কাছে না আসলে সে নিজে যাবে জোনাকির কাছে। বেরোলে হয়তো অনেকটা দেরি হয়ে যাবে। মাসির বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলের দিকে হাঁটতে আরম্ভ করেছে। রাহুল ঠিক করেছে সে জোনাকির জন্য আর অপেক্ষা করবে না। আজকে সে একেবারে জোনাকির আড্ডায় গিয়ে দাঁড়াবে। একেবারে জঙ্গলের ভিতরে সেই ডোবার কাছে যাবে, যেখান থেকে সব কিছু শুরু। শেষটাও সেখান থেকেই করবে সে। দূর থেকে জঙ্গলটা দেখলেই যে কোনো মানুষের বুকের রক্ত জল হয়ে যাবে, শিরদাঁড়া কাঁপবে। অসংখ্য গাছগাছালিতে ভর্তি জঙ্গলটার ভেতরে একবারে ঘুটঘুটে অন্ধকার বিরাজ করছে, কিন্তু যেন কেউ কালো চাদর টাঙিয়ে দিয়েছে। জোনাকি মজুমদার তো পরের কথা, কোনো বিষাক্ত সাপখোপ পোকামাকড়ের কামড়েই তো প্রাণ চলে যেতে পারে। তবুও রাহুল জানে তার যে ভয় পেলে চলবে না। একটা মোটা লাঠি হাতে নিয়ে ফোনের টর্চ জ্বালিয়ে ভাঙা তার কাটার বেড়ার নিচ দিয়ে জঙ্গলের ভেতরে প্রবেশ করল রাহুল। আর প্রবেশ করার সঙ্গে সঙ্গে লক্ষ্য করল গোটা জঙ্গলটা কেমন যেন নিস্তব্ধ হয়ে গেছে। অচেনা পোকামাকড়ের ডাক, ঝিঝি পোকার ডাক সব কিছু থেমে গেছে মুহূর্তের মধ্যে। শুধু একটা পেঁচা থেকে থেকে ডেকে উঠছে, কিন্তু যেন সাবধান বার্তা। রাহুল একটা ঢোক গেলে পেছনের দিকে ফিরে চাইল। এখনো খুব বেশি দেরি হয়নি। সে খুব বেশি ভেতরে প্রবেশ করতে পারেনি এখনো। চাইলেই ফিরে যাওয়া যায় এখান থেকে, কিন্তু রাহুল কি ফিরবে? প্রশ্নই ওঠে না। রাহুল ফিরল না, চোয়াল শক্ত করল। তারপর ফোনের টর্চ সামনের দিকে ফেলে লাঠি নিয়ে ঝোপঝাড় পেটাতে পেটাতে জঙ্গলের ভেতরে প্রবেশ করতে লাগলো। ওর চোখ দুটোই ভয়, রাগ, জেদ সব কিছু মিলেমিশে আগুনের মতন তেজ প্রদান করতে লাগলো, যেন এই তেজ দিয়েই সে সব কিছু ভস্ম করে দেবে। কিন্তু ঠিক সেই সময়ে ঘটল ঘটনাটা। হঠাৎ করেই জঙ্গলটা আলোকিত হয়ে উঠল।
লক্ষ লক্ষ জোনাকির দল উড়ে বেড়াতে শুরু করলো চারদিকে। গাছগাছালি আপনা আপনি সরে রাহুলের জন্য রাস্তা করে দিল ডোবা অবধি পৌঁছানোর জন্য। এবং তার সঙ্গে যুক্ত হলো একটা গন্ধ, মিষ্টি একটা গন্ধ। রাহুল চেনে এই গন্ধটা, ভালো করে চেনে, আর এটাও জানে যে এই গন্ধের কী কাজ। এই গন্ধটা যখন পাওয়া যাচ্ছে তার মানে জোনাকিও আশেপাশে কোথায় রয়েছে। জোনাকির অস্ত্র শুধু ওর রূপ নয়, এই মিষ্টি গন্ধটাও। এই গন্ধটা পুরুষদেরকে ধীরে ধীরে স্বাভাবিক থেকে কামাতুর করে তোলে। তাই পকেট থেকে একটা রুমাল বার করে নাকের উপরে শক্ত করে বেঁধে নিল রাহুল। এর ফলে অনেকাংশে এই গন্ধ থেকে নিস্তার পাওয়া সম্ভব। কিন্তু সে লক্ষ্য করল না পকেট থেকে রুমাল বার করার সময় ছোরাখানা পড়ে গেছে নিচে। সে নিজের হাঁটা থামিয়ে দৌড়াতে লাগলো। যেহেতু গাছগাছালি সব আপনা আপনি সরে গেছে, তাই দৌড়াতে এমন অসুবিধা হওয়ার কথা নয়। দৌড়াতে দৌড়াতে মুহূর্তের মধ্যেই সে পৌঁছে গেল সেই ডোবাটার পাশে। কিন্তু পৌঁছাতেই ও থমকে দাঁড়িয়ে পড়ল। ডোবা ভর্তি একেবারে স্বচ্ছ জল ছলছল করছে এবং দূর থেকেই স্পষ্ট দেখা যাচ্ছে ওর মধ্যে একাধিক মাছের সাঁতারে বেড়ানোর। জোনাকি উড়ে বেড়াচ্ছে চারদিকে। ডোবার পাশে একটা বটগাছ, আর বটগাছটার পাশে একটা কুঁড়ে ঘর। কুঁড়ে ঘরটার দিকে চোখ পড়তেই গায়ের রক্ত জল হয়ে গেল রাহুলের। শীত দাঁড়া দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। জোনাকি বসে রয়েছে কুঁড়ে ঘরের সামনে। শরীরে গতকাল রাতের মতোই শুধুমাত্র একটা পাতলা সাদা রঙের শাড়ি। চাঁদের আলোয় আজকেও তার যৌবন ভেসে যাচ্ছে। চোখে মুখে আজকেও আহান সূচক হাসি। রাহুলের দিকেই স্থির দৃষ্টি। কিন্তু রাহুল আজকে আর কামাতুর হলো না, বরঞ্চ ভয় পেল, প্রচণ্ড ভয়। 250 বছর পূর্বে মারা যাওয়া একজন নারী ওর সামনে বসে রয়েছে, ওর দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। বিষয়টা ভাবতেই রাহুল শিউরে উঠল। ওর মাথা আর কোনো কাজ করল না। ওর মনে হলো এখান থেকে পালানো উচিত, যত তাড়াতাড়ি সম্ভব পালানো উচিত। সে যেই রাস্তায় এসেছিল সেই রাস্তা দিয়ে ঘুরে আবার দৌড়াতে আরম্ভ করবে। কিন্তু ঠিক সেই সময় আবার গোটা জঙ্গলটা ছেয়ে গেল কালো অন্ধকারের নিচে। গাছগাছালি আবারও ঘন হয়ে আসলো এবং গোটা জঙ্গল কাঁপিয়ে রব উঠল একটা পৈশাচিক হাসির। রাহুল একটা ঢোক গিলে পুনরায় ডোবার দিকে ফিরল, আর ফিরতেই সে ছিটকে পড়ল মাটির উপরে। ওর সামনে ভাসমান অবস্থায় রয়েছে জোনাকি। কিন্তু কোথায় সেই লাস্যময় রূপ, কোথায় সেই আহ্বানকারী হাসি? ওর সামনে ভেসে রয়েছে একজন নারীর নগ্ন দেহ। গোটা শরীরে ছড়িয়ে রয়েছে আঁচড়ানো কামড়ানোর ক্ষত। একদিকের স্তন ছিঁড়ে ঝুলছে, চোখের পাতা দুটো ছিঁড়ে নেওয়া হয়েছে যেন, নিচের ঠোঁটটা অর্ধেক ফাটা, চুলগুলো অবিন্যস্ত। রাহুল একটা ঢোক গিলে পিছনের দিকে ফিরতে ফিরতে সরতে লাগলো, পেছনের দিকে ঘেঁষতে ঘেঁষতে সরতে লাগলো। একবার চারদিকে তাকিয়ে দেখল সব কিছু বদলে গেছে। ডোবার ভেতরে আগাছা জন্মেছে, সেখানটায় কুঁড়ে ঘর ছিল, যেখানটায় কুঁড়ে ঘর ছিল সেখানে আরও একটা বটগাছের জন্ম হয়েছে। আমাকে মুক্তি দিতে এসেছিস? হ্যাঁ, আমাকে চিরতরে মুক্তি দিতে এসেছিস তোরা? হঠাৎ রাহুলের দিকে ধেয়ে আসে ভাসমান পিশাচিনী। হঠাৎ কোনো রকমে উঠে দৌড়ে পালাতে যায়, কিন্তু ঠিক সেই সময় ওর চুল খামচে ধরে জোনাকি। মাটির সঙ্গে ঠেসে ধরে ওর মুখ এবং নিজে চেপে বসে ওর পিঠের ওপরে। মাটির সঙ্গে নাক সেটে থাকায় রাহুল নিঃশ্বাস নিতে পারছে না। ও ছটপট করতে শুরু করে। মাটির সঙ্গে নাক সেটে থাকায় রাহুল নিঃশ্বাস নিতে পারে না। ও ছটপট করতে শুরু করে। হৃৎপিণ্ডটা যেন এইবার বুঝি ফেটে যাবে। কিন্তু হঠাৎ জোনাকির হাত আলগা হয়ে গেল। রাহুল কোনো রকমে উপরের দিকে তাকিয়ে দেখে খুড়ো দাঁড়িয়ে রয়েছে ওর সামনে, হাতে সেই ছোরাটা দিয়ে তিনি আঘাত করছেন জোনাকির গলায়। আর ঠিক সেই কারণেই জোনাকির হাত আলগা হয়ে গিয়েছে।
রাহুলের চুলের উপর থেকে। সে কিছুই বুঝতে পারে না খুড়ো এখানে কোত্থেকে আসলো, আর তিনি ছোড়াটাই বা পেলেন কোথায়। এই সব ভাবছিল রাহুল। ঠিক এমন সময় জোনাকি ওর পিঠ থেকে নেমে যায়, আবারও হাসতে শুরু করে। খুড়ো দ্রুত ছোড়াটা বার করে নেয় ওর গলা থেকে। রাহুল এই সুযোগে মাটি ছেড়ে উঠে পড়ে। পকেটের মধ্যে হাত ঢুকিয়ে দেখে ছোড়াটা নেই, অর্থাৎ সেটা কখন যেন ওর পকেট থেকে পড়ে গিয়েছিল, সে নিজেও টের পায়নি। খুড়োর দিকে এগিয়ে যায় জোনাকি, কিন্তু খুড়ো দৌড়াতে শুরু করেন। স্যার স্যার, ছোড়াটা এদিকে দিন। রাহুল পালাও, না না রাহুল পালাও, পালাও, তুমি পালাও, রাহুল পালাও। খুড়ো বেশি দূর দৌড়াতে পারে না। জোনাকি জাপটে ধরে তাকে, আর ঠিক সেই মুহূর্তে ওনার হাত থেকে ছিটকে পড়ে যায় ছোড়াটা। জোনাকি লক্ষ্য করে না, আর রাহুল দৌড়ে গিয়ে ছোড়াটা নিজের হাতে তুলে নেয়। আহ ছাড়, আহ 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 ছাড়, পিসাচিনি ছাড় আমাকে। ছাড়বো জমিদার বংশধরকে, ছাড়বো, ছাড়বো জমিদারের বংশধরকে, ছাড়বো। ধস্তাধস্তির মধ্যেই রাহুল এসে জোনাকিকে পিছন থেকে জড়িয়ে ধরে, ওর বুকের ঠিক বাঁ দিকে ছোড়াটা ঢুকিয়ে দেয়। একবার, দুইবার, তিনবার। পৈশাচিক চিৎকারে গোটা জঙ্গল কেঁপে ওঠে। রাহুল ছিটকে দূরে গিয়ে পড়ে, সজোরে গাছের গুড়ির সঙ্গে একটা ধাক্কা খায়। তারপর সব কিছু অন্ধকার। এই জঙ্গলটার কথা বলতে তুমি, ওই যে ছোটবেলায় মাসি তোমাদের ভূতের ভয় দেখাতো, বলতো নাকি জঙ্গলের একদম মাঝখানে একটা ডোবা রয়েছে, ডোবার কাছে নাকি ভূতও আছে। হ্যাঁ, এটাই এই জঙ্গলটা। আচ্ছা, এই জঙ্গলের মধ্যে যদি সত্যি সত্যি ভূত থাকে? হ্যাঁ হ্যাঁ, সত্যি ছিল তো। তোমার আদরের বরই তাড়িয়েছে সেই ভূতকে। চুমকি আর রাহুল পিছন ফিরে দেখল, চিলে কোঠার দরজা দিয়ে ছাদের ভেতরে প্রবেশ করছেন খুড়ো আর দেবা। এটা খুব ভালো যোগ ছিল না? ও তাড়াবে ভূত, তাহলেই হয়েছে। চুমকি আবারও রেলিংয়ের উপরে ভর দিয়ে জঙ্গলের দিকে ফিরল। রাহুল দেবা আর খুড়োর দিকে কটমট করে তাকিয়ে চুপ করে থাকার জন্য ইশারা করল। খুড়ো আর দেবা চুমকির মতন হাসতে শুরু করলো। এতক্ষণ আপনারা শুনেছিলেন আজকের বিশেষ গল্প জোনাকি। তাহলে কি রকম লাগলো আমাদের আজকের গল্পটা? আর এই ধরনের গল্প কি আপনারা আগামী দিনেও শুনতে চান? কমেন্ট করে জানান আমাদেরকে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আর চাইলে বন্ধুদের মধ্যে গল্পের লিঙ্কটি ছড়িয়েও দিতে পারেন। যাই হোক, দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন গল্পের সঙ্গে। ততদিন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গল্প শুনতে থাকুন।